আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রাজধানী 24-এ। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি কিছুদিন আগে আমরা দেখেছি সুনামগঞ্জের সেই বিশ্বম্বরপুর উপজেলায় একজন ইউনুকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। অনেকে অনেক ধরনের কথা বলছে, অনেকে অনেক ধরনের মন্তব্য করছে। তো আজকে আমরা জানবো যে আসলে মূলত বিষয়টি কি হয়েছিল এবং বাংলাদেশে এমন ঘটনা খুবই কম হয়েছে যে একজন নির্বাহী কর্মকর্তাকে কেন্দ্র করে এই ধরনের একটি ঘটনা ঘটা। তো আমরা একটু জানতে চাই যে আসলে এই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কেন্দ্র করে কেন এই ধরনের একটি হাতাহাতির ঘটনা ঘটেছে, যা নিয়ে উত্তাল হয়ে রয়েছে উপজেলা। আমরা একটু কথা বলতে চাই। এইখানে রয়েছেন আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন বর্তমানে বিশ্বম্বরপুরের একজন ব্যবসায়ী মিস্টার আকরাম, এবং আরেকজন রয়েছেন শিক্ষার্থী মুবারক হোসেন, তিনি এমসি কলেজে পড়ছেন। আরো একজন আমাদের সাথে যুক্ত হবেন, তিনি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন। আমরা এখন একটু কথা বলতে চাই মিস্টার আকরাম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে একটু জানতে চাই যে বিশ্বম্বরপুর উপজেলায় অতীতে তো আসলে কখনোই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এই প্রথমবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে এই ধরনের একটি ঘটনা ঘটেছে। আসলে এই ভাই ভাই ঘটনার আপনি সূত্রপাত কি এবং কিভাবে ঘটনাটা ঘটেছে একটু যদি আমাদেরকে বলতেন আপনি। জি, ধন্যবাদ ভাইজান আমাকে যুক্ত করার জন্য। সাথে যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি যদি বলি, এখানে আছেন আলমগীর সাহেব এবং আমার ছোট ভাই মোবারক আছেন। আলমগীরও ছোট ভাই। আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই একত্র হতে পেরেছি। আমার যে বিষয়টা হচ্ছে, এই বিষয়টা সম্পর্কে আমি সাধারণত অনেকটা আগেই জানি। আমি গত রবিবার গত রবিবারে যখন জনি আঙ্কেল আমাকে বলেছিলেন ভাই যে আঙ্কেল আমরা একটা প্লিজ কাজ করতে চাই, জনি আঙ্কেল বলেছিলেন যে আমরা একটা মানববন্ধন করতে চাই। আমি বললাম আঙ্কেল মানববন্ধন করবেন, বিষয়টা কোন বিষয় বা কিভাবে করবেন? তখন তিনি আমাকে বললেন যে আসলে বর্তমান ইউনূ মহোদয়ের কিছু দুর্নীতি আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আমি কি আঙ্কেল অবশ্যই আপনি কথা বলবেন মানববন্ধনের পক্ষে, আমি তবে যথাযথ মানে উল্লেখযোগ্য যে উনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলা আগে রেডি করতে হবে। যদি সমস্যা না থাকে তাহলে অযৌক্তিক কোনো মানববন্ধন করা যাবে না। যৌক্তিক যদি হয় সেই মানববন্ধনে আমি থাকবো এবং আমি ইনশাল্লাহ আপনার সাথে যতটুকু সর্বোত্তম সহযোগিতা করব। পরপরেই একটা ফেসবুকে স্ট্যাটাস আছে উনার ফেসবুক থেকে, একটা সাম্য যুব সংঘ থেকে, যে মানববন্ধনে ডাক দেওয়া হয়েছে। আমি আঙ্কেলকে বললাম যে জনি আঙ্কেল আপনি তো আর পরে কথা বললেন না, মানববন্ধনে ডাক দিলেন, তো যে বিষয়টা হচ্ছে আমার মনে হয় কি বিষয়টা নিয়ে আমরা একটু বসতে পারি। প্রয়োজনে যদি মনে করেন আপনি একজন সরকারি চাকরিজীবী, আর বর্তমান যে ইউনূ মহোদয় আছেন তিনি একজন সরকারি চাকরিজীবী, আপনি রিটায়ার্ডে চলে আসছেন সেনাবাহিনী থেকে। আমাদের আমি মনে করি যে যেহেতু সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা বিশ্বাসের একটা জায়গা, সেই অক্ষরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য আপনি, সেই হিসেবে আপনার উচিত হবে এবং আমাদের উচিত হবে, আমার মনে হয় ইউনূ মহোদয়ের সাথে একটু বসা উচিত যে আসলে সমস্যাটা কোথায়। তো তিনি আমাকে আসলে একটা কথা বলেছিলেন যে আঙ্কেল আসলে আমি আসলে আমি আসলে ব্যক্তিগত বিষয়টা টানতে চাই না। উনি জাস্ট যে কোনো একজন নাম বলেছিলেন যে আমি আসলে দেখেন একটা লোক এখানে নাই, সে আমার বন্ধু, আমার খুব দুঃখ লাগছে, আমি মেনে নিতে পারতেছি না। তখন আমি বললাম যে আঙ্কেল আসলে এই বিষয়টা মেনে নিতে পারছি, এই বিষয়টা এরকম না। যদি মানববন্ধন করতে হয় তাহলে এই ইস্যু একটা আনা যাবে না, ইস্যু আনতে হবে ওনার আসলে সমস্যাটা কোথায়, সেই সমস্যাটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, তারপরেও সে মানববন্ধনটা করা উচিত। সেখান থেকে আমি ঢাকায় চলে যাই। ভালো আমার আর হইতেছে কোনো না। যোগাযোগ নেই, আমি ঢাকা চলে গেছি। ঢাকা থেকে যেদিন মানববন্ধন হবে আমি শনিবার রাত্রে আসছি, রবিবারে মানববন্ধন শুরু। আমি সকালে এসে যখন মানববন্ধন প্রক্রিয়া চলমান, আমি কারেন্টের বাজারে গেলাম। আমি জনি আঙ্কেলকে ডাক দিলাম, আঙ্কেল মানববন্ধন করেন, তারপরে যদি মনে হয় একটু বসা যায় সবাইকে নিয়ে। দিন শেষে ইউনূ সাহেব আজ হোক কাল হোক উনি চলে যাবে, মানববন্ধনই হোক আর যেভাবে উনি চলে যাবে, আমরা কিন্তু বিশ্বমোড়ে সবাই থাকবো এবং আমাদের মিলেমিশে থাকাটা উচিত। তো উনি অবশ্য অনেকটা চেষ্টা করেছিলেন বসার জন্য আমার সাথে। তো হয়তোবা যারা আসছে বাহির থেকে স্বাভাবিক ওনার কন্ট্রোলে বাইরে ছিল, আমার কাছে মনে হয়েছে এটা আর কি, যে সবাই মিলেমিশে করবে। পরবর্তীতে তারা মানববন্ধন করেছে। এখানে আরেকজন লোক ছিলেন, ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে। মানববন্ধন শেষে বললো যে আমরা ডিসিএস এর সাথে বসতে চাই। আমি কি ওকে ফাইন, তাহলে ডিসিএস এর সাথে, আর আমি তো আর কমান্ডিং না, আমি তো বলতে পারবো না, আমি যোগাযোগ করে দেখি বসা যায় কিনা। এর মধ্য থেকে ওনারা কয়েকজন 10 থেকে 15 জন লোক উপজেলামুখী হয়ে আসছে। আমাকে কান্টা বাজার থেকে একজন ফোন দিয়ে বললেন যে ওনারা বিশ্বমোড়ের দিকে যাচ্ছেন। তখন আমি পলাশ বাজারের ব্যবসায়ী সিদ্দিক ভাই, পলাশ বাজারের সভাপতি, আগায় গেলাম এই জন্য যে সিদ্দিক ভাই চলেন আমরা একটু আগায় যাই এই জন্য, এবং আলমগীর সহ
আমরা আগে গেলাম 3 জন, যে আমরা জানি যে গত 4ই আগস্টে একটা ঘটনা ঘটেছিল বিশ্বম্বরপুরে। আমি চাই না সেই বিশ্বম্বরপুরে পুনরাবৃত্তি ঘটুক কোনো কিছু, সেজন্য আমরা একটু আগে গেছি যে আল্লাহর রাস্তে আপনারা এগোয়েন না। আর এখানে যারা একটা পক্ষ দাঁড়ানো ছিল তারা বলতেছে, আমরা ওনাদেরকে বলছি যে প্লিজ আপনারাও কোনো কথা বলবেন না, দয়া করে ওনারা যদি বলতে চায় কিছু বলবে আপনারা বলবেন, তবে সুশীল ভাবে এবং শান্তভাবে সুশৃঙ্খল ভাবে। কিন্তু এক পর্যায়ে দেখা গেছে এখানে আসার পরে কথা কাটাকাটির মাধ্যমে কতিপয় কিছু মানুষ, আসলে এখানে আমি বলবো যে এখানে নামদারি বলতে কেউ না, কতিপয় কিছু মানুষ একটা সামান্য একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সেই সৃষ্টি থেকে আমরা 3 জন মানুষ এবং আমাদের সাথে আরো কয়েকজন মানুষ ছিল, মোবারক এখানে আছেন, আমাদের ভূমিকাটা ছিল সর্বোচ্চ কিভাবে এটা সমাধান করা যায়, সে ঝামেলাটা কিভাবে মিটিয়ে রাখা যায়, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আর বারবার একটা কথাই বলেছি, ইউনূস সাহেব চলে যাবে, প্লিজ আমরা বিশ্বম্বরে থাকবো, আমরা বিশ্বম্বরকে অশান্ত করতে চাই না, আপনারাও করবেন না, কেউ করার দরকার নেই, আমরা আসুন মিলেমিশে বিষয়টা একটু বুঝি কি হয়েছে ঘটনাটা, এই হলো মূল বিষয়। কিন্তু তারপর একটু হাতাহাতি দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আচ্ছা মিস্টার আকরাম, আপনার কাছে একটু জানতে চাই, মানববন্ধন করবে, শান্তিপ্রিয় মানববন্ধন করছে, তো এইখানে হাতাহাতির ঘটনাটা কেন আসলো, বা কার স্বার্থে আঘাত লাগলো যে এই মানববন্ধনকে ঠেকানো লাগবে, বা তারা মানববন্ধন নিয়ে বা এই বড় ধরনের কোনো বিশৃঙ্খলা করতে পারে উপজেলা পরিষদে, এই ধরনের কেন মনে হলো? বা যারা ছিল এখানে, কিন্তু যাদের মধ্যে ছিল বিশেষ করে অনেকের নাম জানি, তবে এখানে যার নাম বলতে হয় যে সাবেক সেনা সদস্য শফিকুল ইসলাম জনি, তিনিও ছিলেন, তাকে দেখলাম লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। এখন বিষয়টা হলো, এখানে তো যারা ছিল সবাই একই পরিবারের, একই এলাকার, একই উপজেলার, তাহলে কিভাবে তার শরীরে মানে তার গায়ে হাত দেয়, বা একটা মানববন্ধনকে কেন্দ্র করে কেন এই ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটে, একটু বিষয়টা যদি আমাকে একটু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। এখন চলে আসে মূল জায়গায়, যে আসলে মানববন্ধনে কেন প্রতিহত করা হবে, কেন মানববন্ধন করবে শান্তিপ্রিয়, অবশ্যই এটার পক্ষে আমিও বলেছিলাম, যে যখন ওনারা বলছেন মানববন্ধন করবো আমরা যাবো, আমি বলছি দেখেন এটার পক্ষে আমি এবং সব এটার পক্ষে থাকবে, মানববন্ধনের বিপক্ষে কেউ যাবে না। সমস্যাটা হয়েছে তারা মাল্টিপারপাস এবং হাওয়ার বিলাস নামক যে ভিউ গুলো আমার বিশ্বম্বরপুরে যেটা পরিচিত করেছে, সেই উদ্দেশ্য করে আসা। আসাটা কেমন, তার ইচ্ছা হচ্ছে যে একটা পক্ষ যে মাল্টিপারপাস এবং হাওয়ার বিলাস দখলে ছিল, আপনি জানেন কিনা আমি জানি না, এই মাল্টিপারপাস এবং হাওয়ার বিলাস গত কিছুদিন আগে টেন্ডারের মাধ্যমে লিজ দেওয়া হয়েছে। এর আগে কিন্তু এটা প্রশাসনের মধ্যে ছিল, আমরা সাধারণ জনগণ কিভাবে ঢুকবো কিভাবে নিব সেটা আমাদের জানা ছিল না। আমি ধন্যবাদ জানাই বর্তমান প্রশাসনকে, যে যেহেতু টেন্ডারের মাধ্যমে মাল্টিপারপাস এবং হাওয়ার বিলাসকে লিজ দেওয়ার জন্য, কারণ সাধারণ জনগণ সেটা লিজের মধ্যে টেন্ডার দিতে পেরেছে। ওই সমস্যাটাই মূল সমস্যা, কেন ওনাদের একটা পক্ষের হাত থেকে চলে গেছে, সেই হিসেবে মাল্টিপারপাসকে কেন্দ্র করে এবং হাওয়ার বিলাসকে কেন্দ্র করে ওইখানে আসা মূল উদ্দেশ্য ছিল একটাই, ওই এলাকার কিছু জনগণ যেটা ছিল, যেটা বারবার তারাই বলছেন যে আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, আপনি বলছেন যে এইখানে হাওর বিলাস বা মাল্টিপারপাস ভবনকে কেন্দ্র করে আসলে এই অপ্রীতিকর ঘটনা, কিন্তু তারা তো অভিযোগ আনছে যে দীর্ঘদিন যাবত এইখানে মাল্টিপারপাস ভবন এবং হাওর বিলাস, বিশেষ করে এই বিশ্বম্বরপুর যেভাবে সাজানো হয়েছিল সেটাকে ধ্বংস করার কারণে এই উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যর্থতার দায় কাঁধে নিয়ে আসলে অপসারণের দাবি উঠেছিল। কিন্তু এখন আপনি বলছেন যে আরো উন্নয়ন হয়েছে, কোন দিকে উন্নয়ন হয়েছে বলে আপনি মনে করছেন? থ্যাংক ইউ সাবিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কথাটা বলছেন, যে তাদের দাবি হচ্ছে মাল্টিপারপাস এবং হাওয়ার বিলাস ধ্বংসের পথে যাচ্ছে। আমি আপনাকে এবং এখানে বলছি এসহ যেমন হাওর বিলাস রয়েছে, পাহাড় বিলাস রয়েছে, পাহাড় বিলাসও ধ্বংস হয়ে গিয়েছে। আচ্ছা, পাহাড় বিলাস আমি একটা একটা করে আসছি, আমি যতটুকু জানি। ধন্যবাদ আপনাকে। আমি একটা একটা করে বলি, পাহাড় বিলাসের কথা যদি বলি, পাহাড় বিলাসটা হচ্ছে যখন ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে ওই অঞ্চলের কিছু মানুষ, ওইটা সারা বিশ্বভ্রমণ নয়, ওই পাহাড় বিলাসের কিছু অংশ মানুষ তারা নিজেরাই সেই পাহাড় বিলাসকে ধ্বংস করে দিয়েছে। তাদের কথা হচ্ছে এখানে পাহাড় বিলাস থাকে, একটা পক্ষের ধারণা যে পাহাড় বিলাস যদি থাকে সেক্ষেত্রে এখানে বেহায়াপনা হয়, এখানে বিভিন্ন মানুষ আসা যাওয়া করে, এটা অনেকের হয়তো ভালো লাগে নাই, ওই এলাকার জনগণ কিন্তু সেটা উৎখাত করেছে। পরবর্তীতে ইউনূস মহোদয় এটার জন্য বারবার নোটিশ দিয়েছেন, যিনি যারা নিয়েছিলেন ওনাকে নোটিশ দিয়েছেন, নোটিশ দেওয়ার পরেও উনি কোনো পদক্ষেপ নিতে পারেন নাই এবং এলাকাবাসী সেটা হতে দিবে না, এইটুকু আমি জানি। আর এখন আসি মাল্টিপারপাসে এবং হাওর বিলাসে, যেখানে বলা হচ্ছে ধ্বংস করা হচ্ছে,
যিনি, আমি ধন্যবাদ জানাই সাইদুর রহিম জাদিদ মহোদয়কে, যিনি সূচনা করে গিয়েছিলেন হাওর বিলাস এবং মাল্টিপারপাসের। তিনি যখন মাল্টিপারপাসটি এবং হাওর বিলাসটি করে গিয়েছিলেন, বাঁশের কিছু খুঁটি দিয়ে, একটি ছাউনি দিয়ে একটি হাওর ক্যাফে করেছিলেন। আপনি জেনে খুশি হবেন, আপনি জানেন কিনা আমি জানি না, আপনি যদি এখন কেউ আসে, এখানে একটা হাওর বিলাসের পাশে একটা রিসোর্ট তৈরি করা হয়েছে, অত্যাধুনিক রিসোর্ট, যেটা ভিআইপি ভিআইপির আসলে এখানে থাকতে পারবে। এবং যে ক্যাফেটা ছিল, সেই ক্যাফেটা বাঁশের চটি উঠিয়ে এখানে ফাউন্ডেশন দিয়ে আরেকটা ক্যাফে তৈরি করেছে, যাতে করে দীর্ঘদিন, অর্থাৎ কমপক্ষে 50 থেকে 60 বছর সেটা মজবুত থাকে, সেই হিসাবে তিনি সেটা সংস্কার করেছেন। এবং যেখানে বসবে মানুষ, সেই বসাটা ছিল আপনার বাঁশের চটি দিয়ে করা। সেখানে বর্তমান ইউনূম মহোদয় আপনার স্টিল এবং অ্যাঙ্গেলের মাধ্যমে যেভাবে তৈরি করেছে, সেটা কমপক্ষে 50 থেকে 60 বছর যাবে। আর তাহলে এখানে বলা হচ্ছে যে উনি এখানে ধ্বংস করছে। সে ধ্বংসটা যদি করা হয় সেটা টোটালি মিথ্যা। কেন মিথ্যা? আমার কথা হচ্ছে, আমি কারো পক্ষে নিয়ে কথা বলতে চাই না। আমার সামনে যেটা থাকবে, বাস্তবমুখী যেটা দেখবো, বাস্তবে যেটা দেখবো, আমি সেটাই বলবো। আপনার কাছে অনুরোধ, প্লিজ আপনি কাউকে দিয়ে একটা ভিডিও করান এখানে, যে আসলে উন্নয়ন হয়েছে না ধ্বংস করা হয়েছে। আমি আমার মুখে না, আমি বাস্তবটা চাই। আপনি বাস্তবটা দেখবেন, প্রয়োজনে আপনাকে আমি কালকে ভিডিও করে সেই ভিডিও লিঙ্কটা আপনাকে আমি দিব, যে আসলে উন্নয়ন না ধ্বংস। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমি একটু জানতে চাই, এইখানে আমাদের মোবারক হোসেন আছেন, যিনি শিক্ষার্থী, এমসি কলেজে লেখাপড়া করছেন। আসলে আপনিও তো ছিলেন ওই মানববন্ধনে। মূলত বিষয়টা কিভাবে, আপনারা তো শান্তিপ্রিয় প্রথম এই কারেন্টের বাজারে মানববন্ধন করেছিলেন। মানববন্ধন করে আপনারা যখন উপজেলার দিকে যাবার পথেই মাল্টিপারপাস ভবনের সামনে কি করে হাতাহাতির ঘটনা ঘটলো, একটু বলবেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। সাবির ভাইকে। বিষয়টা হচ্ছে আমরা নিশ্চয়ই দুইটা ফোন থেকে কানেক্ট হয়েছেন, একটা ফোন মিউট করে দেন, তাহলে আপনার কথাটা আরো আমরা সুন্দরভাবে শুনতে পাবো। হ্যাঁ, অবশ্যই। জি বলুন। জি ভাইয়া, আমাদের মূলত আমরা বিগত কয়েক মাস পূর্বে বর্তমান যে ইউনিসেফ আছে, আইনের বিরুদ্ধে আমরা একটা শান্তিপূর্ণ মানববন্ধন করেছিলাম বিপ্লবী চত্বরে। এটি হচ্ছে মূলত তিনি প্রশাসন, অর্থাৎ মুক্তমঞ্চ হতে উপজেলা পরিষদ হইতে তিনি একটা কাঁটাতারের বেড়া অর্থাৎ দেওয়াল স্থাপন করার জন্য চেষ্টা করেছিল। তারই পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসা করার পরে তিনি বললেন এটা হবেই। তারপর বললাম, স্যার আপনি কেন এটা করবেন? এটা ফুটপাতের এক রাস্তা। সে বললেন না, এইখান থেকে মানুষ সে এই দিক থেকে মানুষ যাবে না, মানুষ অপোজিট আছে রাস্তায়, সেদিক দিয়ে যাবে। বললাম, স্যার এটা হচ্ছে একটা হাইওয়ে রাস্তা, অর্থাৎ মেইন রোড আমাদের। যখন ফুটপাত দিয়ে মানুষেরা হাঁটাচলা করবে, কেউ ভাবতে পারবে না এই জায়গা দিয়ে যখন আসবো তখন জায়গাটা আমার স্থানান্তর করতে হবে। কোন এক প্রকারে মানববন্ধনে এই কাজটা বন্ধ হয়ে গেল। তারই পরিপ্রেক্ষিতে বর্তমান যে হাওর বিলাস রয়েছে, হাওর বিলাসের পাশেই ক্যাব রয়েছে। এই ক্যাব দেখা গেছে ইজারা দেওয়ার সময় তিনি তার ব্যক্তিগত ভাবে জাহাঙ্গীর ভাইয়ের ভাই জাহাঙ্গীর ভাইকে সে দিয়ে দিচ্ছে। এটা যখন হয় কোন নিউজে ব্যক্তিগত ভাবে নিউজের মাধ্যমে এটা ইজারা দিয়ে দিচ্ছে। তারপর আমরা যদি আরো লক্ষ্য করি, আমাদের গন্ডমারা নামে একটা বিল রয়েছে, সে বিলের মধ্যে সংবিধান রয়েছে। এখানে পতিত ছিল, তাদেরকে তাদের আছে চলে আসলো। তারই পরিপ্রেক্ষিতে আমাদের পাহাড় বিলাসে ভুট্টা চাষের জন্য উপযোগী করে দিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন, এবং আপনার যদি বলি, আপনার আইনটি বাজারে যে বাজার রয়েছে 27 লক্ষ টাকা, এটা কোনো নিউজ ছাড়াই তিনি তার সাইনবোর্ডে জানাচ্ছে, পত্রিকা ছাড়াই তিনি এরকম কাজ শুরু করছিল। আরো উপনীতি আছে, এবং আমাদের যে মাল্টিপারপাসটা রয়েছে, সে মাল্টিপারপাসে 5ই আগস্টের পরে সেই রকম কোনো ভূমিকা ছিল না। এবং হাওর বিলাসে যে লাইটিং ব্যবস্থা ছিল, সে লাইটিং ব্যবস্থা অকেজো হয়ে গেছিল। কোন এক প্রকার মানববন্ধনের পর তিনি কিছু স্বাভাবিকভাবে এগুলো মেরামত করেছিল। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল তিনি যে তার ব্যক্তিগত ভাবে এই উপজেলাকে
তিনি একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ মানে ছাত্রলীগের একজন সদস্য ছিল। তারই পরিপ্রেক্ষিতে তিনি কলকাতা চাকরিতে আসলো। বিভিন্ন তৎপরতার মাধ্যমে জানা যায় তাকে আমরা চেয়েছিলাম আমাদের বিশ্বম্বর উপজেলা থেকে প্রত্যেকটা উপজেলায়, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা উপজেলায় ইউনূস স্যার প্লাস ঊর্ধ্বতন কর্মকর্তাগুলো পরিবর্তন হয়েছে। আমরা আমাদের উপজেলার শান্তিপূর্ণ এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য রাজীব স্যারের সৌন্দর্যটা বজায় রাখার জন্য আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণ একটা মানববন্ধনের মাধ্যমে স্যার চলে যান। তারই পরিপ্রেক্ষিতে আমরা কারেন্ট বাজার প্রথম অবস্থানটা সমাবেশ করি। শান্তিপূর্ণভাবে আমরা হালকাভাবে একটু রাস্তা একটু দূরে থাকার কারণে আমরা অনেকেই মোটরসাইকেল, অনেকেই অটো দিয়ে আমরা মাল্টিপারপাসের কাছাকাছি চলে আসে সবাই নামলাম। গাড়ি থেকে আমরা নামলাম, নামার পরে দেখলাম সেখানে আপনার যে আকরাম ভাই ছিল, আলমগীর ভাই ছিল, প্লাস সঙ্গীর ভাই ছিল, আরো বিএনপির পুরো যে স্টাফটা রয়েছে সেই স্টাফটাই বিএনপির কেউ সাবেক, কেউ বর্তমান এবং ছাত্র, এরকম ছাত্র দলের সদস্য রয়েছে। আমরা যখনই মাল্টিপারপাসে নামি তখনই সঙ্গীর ভাই তার হাতে লাঠি মানে অস্টিক লাঠি দিয়ে তিনি সরাসরি আপনার ভিডিও ফুটেজে আছে এবং আমাদের পত্রিকাতে যে আসে তিনি আঘাত করতে চেয়েছিল জুনি ভাইকে। কোন এক প্রকার এখানে ভূমিকা আকরাম ভাইয়ের ভালো একটা ভূমিকা ছিল, তিনি জান প্রাণ দিয়ে আমাদের মানে যেন আক্রমণ না করতে পারে তার জন্য তিনি চেষ্টা করেছিল। আলমগীর ভাইয়েরও ছিল, আর বাকি যারা ছিল সিনিয়র পার্সন গুলো সামনে ছিল এবং জুনিয়র যে পার্সন গুলো ছিল ছাত্র দলের তারা এলোপাতারি ভাবে আক্রমণ করার চেষ্টা করেছিল। চেষ্টা করার পরে কোন এক প্রকারে আক্রমণ আমাদের করেছিল। আমাদের মূল উদ্দেশ্য ছিল বিপ্লবী চত্বরে গিয়ে আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের মানববন্ধনটা করে আমরা চলে আসবো। এরপর আমরা স্মারকলিপি উপস্থাপন করব, তারপর যা হয় তাই। কিন্তু এটা করে তারা বিভিন্ন ভাবে আমাদের শিক্ষার্থীর উপর মানে সচেতন নাগরিকের উপর আক্রমণ করেছিল। আমার একটা প্রশ্ন আপনার কাছে, আপনারা যদি আমাদের বিপ্লবী চত্বরে যেতে দিতেন তাহলে আপনাদের কি সমস্যাটা হতো? আপনারা কেন আমাদের মাল্টিপারপাসে আমাদের কেন আপনারা আটকালেন? এই প্রশ্ন এগুলো। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনারা আমাদের মানববন্ধনকে ঠেকানোর জন্য আপনারা পূর্ববর্তী রাতে একটা প্ল্যান করেছিলেন। প্ল্যান করার পর সকাল থেকে আপনারা সেই বিশ্বম্বরপুর কেন আপনারা মহড়া দিয়েছিলেন? এবং আমরা চেয়েছিলাম আমাদের মানববন্ধনটা শান্তিপূর্ণভাবে হোক। আপনারা আমাদের সিনিয়র পার্সন, আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, কিন্তু সেই শিক্ষাটাকে অব্যাহত রাখার জন্য আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের সেই শিক্ষাটাকে আপনারা কোনোভাবেই দেননি। কিন্তু আপনাদের এখানে দুটা কমিটি, এই রাজু ভাই একটা কমিটি প্লাস সুবিক কাকার সহ হিমেল ভাই সহ আপনারা একটা, কিন্তু আপনারা এগিয়ে আসলেন, কিন্তু অন্যরা কেন আসলো না? শুধু আপনারাই কয়েকজন সামনে আসছেন, আপনারা চেষ্টা করেছেন আপনাদের ছাত্র দলের সদস্যগুলো যেন আমাদের সাধারণ শিক্ষার্থী প্লাস সচেতন নাগরিকের উপর আক্রমণ না করুন। কিন্তু তারপরও আপনাদের এখানে যারা আমাদের আক্রমণ করেছে আমরা দেখেছি আপনাদের ওভারটেক করে তারা করেছে। কিন্তু তার জন্য আমরা আপনাদের এতটুকু বলতে চাচ্ছি, আপনাদের যদি সেই ছাত্র না থাকতো তাহলে আপনারা আমাদের কেন মাল্টিপারপাসে আক্রমণ করলেন? আমাদের বিপ্লবী চত্বর আপনারা যেতে দিলেন না কেন? এই প্রশ্নটাই বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার মোবারক। আমি একটু বিশ্বম্বরপুর উপজেলার যুব দলের যুগ্ম আহ্বায়ক মিস্টার আলমগীর হোসেনের সাথে একটু কথা বলতে চাই। আপনি তো বর্তমানে দায়িত্বপ্রাপ্ত একজন নেতা এবং সবার পরিচিত মুখ, ভালোবাসার একজন মানুষ। আপনি দায়িত্ব থাকা অবস্থায় এইখানে বিএনপির যারা সমর্থন করে এই ধরনের একটি অভিযোগ উঠছে বা ভিডিও ফুটেজে দেখা গেছে, তারা কেন মানে ইউনোর বিরুদ্ধে তারা মানববন্ধন করতে গেল, মানববন্ধন করে তারা স্মারকলিপি দিবেন, সেই সময় তাদের উপরে কেন মানে আঘাত করা হলো বা হামলা করা হলো? এই বিষয়টা একটু আপনি যদি একটু বলতেন যে কেনই বা এই কাজটা করা হলো, আজকে ইউনোর বিষয়টা কেন আজকে বিএনপির উপরে চাপলো, এই বিষয়টা একটু বলবেন। জি জি, ধন্যবাদ রাজধানী 24 কে। আমি আসলে গত 4 তারিখে যে মানববন্ধন ওনারা করছিল ওইখানে আসলে ওইটাতে আমারও সমর্থন
দেওয়ার কথা ছিল, আমিও সমর্থন দিতাম যদি যৌক্তিক এবং সঠিক প্রমাণাদি সহ যে ওনাদের যে অভিযোগটা সঠিক হইতো, তাহলে অবশ্যই আমি ওইটার সাথে একমত থাকার কথা। কারণ আমরা যারা আছি আমরা প্রত্যেকেই বিশম্ভুপুর উপজেলার বাসিন্দা, আমরা একে অন্যকে নিয়ে চলতে হবে। কিন্তু আজকে যে ইউনো মহোদয় উনি আজকে আছেন, কাল নাও থাকতে পারেন। তো মূল বিষয় হচ্ছে আমরা আসলে সবসময় আমরা চিন্তা করি সত্য এবং ন্যায়ের পক্ষে থাকতে হবে। উনি যেহেতু আমাদের এলাকায় আসছেন, আমাদের এলাকায় উনি নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করতেছেন, তো এখানে ওনার ভুল থাকতেই পারে। উনি তো মানুষ, আমরা মানুষ, আমাদের ভুল থাকতেই পারে। তো ওনার উপর যে অভিযোগগুলো আনা হয়েছে, প্রত্যেকটা অভিযোগেই আসলে মিথ্যা এবং বানোয়াট আমার কাছে মনে হয়েছে। আমি বারবার, তারপরও যেহেতু ওনারা একটা অভিযোগ আনছে, এই অভিযোগের উপর আমি ওনাদের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করছি। আমি না শুধু, আজকে আমাদের সাথে যুক্ত আছেন সৈয়দ আকরাম হোসেন ভাই, উনি আমার সিনিয়র। তো উনি সহ আরো আমরা কয়েকজন বারবার ওনাদের সাথে যোগাযোগ করছি যে ভাই আপনারা ব্যাপারটা এইভাবে নিয়েন না, এটা আমরা বসে সমাধান করতে পারি। আমরা ইউনো মহোদয়, উনি আমাদের উপজেলার নির্বাহী অফিসার, ওনার সাথে আমরা কথা বলি, ওনার যে ভুলগুলো আছে ওগুলো আমরা শুধু ধরি। যদি উনি আমাদের এইগুলার সাথে একমত না হয়, ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমরা ওইখানে যাব। হ্যাঁ, মানববন্ধন ঠিক আছে, যুক্তির কারণ থাকলে মানববন্ধন ঠিক আছে, কিন্তু ওনারা মানববন্ধন করবে ভালো কথা, ওনারা কারেন্টের বাজারে মানববন্ধন কিন্তু করছে একবার, ওইখানে কেউ কোনো বাধা এবং নিষেধ করে নাই। যখন ওনারা আপনার কারেন্টের বাজার থেকে মিছিল সহকারে মানববন্ধনের পরে, আমি শুনি নাই কখনো কোনো জায়গায়, আমি শুনি নাই যে আপনার আবার মিছিল সহকারে ওই জায়গায় আসতে হবে। তো আমি বারবারই আমি ওনাদের সাথে যোগাযোগ করছি এবং যোগাযোগ করার চেষ্টা করছি। তো আমরা ওই উদ্দেশ্য থেকে আমরা ওই দিকে আগাইছি, আমি সহ সৈয়দ আকরাম হোসেন ভাই, আবু সিদ্দিক ভাই পলাশের, আমরা তিনজন আগায় গেছি যে ভাই এখানে দেখা যাচ্ছে আপনি প্রথমে প্রশ্নটা বলছিলেন যে বিএনপি, আসলে এখানে বিএনপির কোন নেতা কর্মী বলতে এমন না, এখানে হচ্ছে আপনার সাধারণ জনগণ এবং সচেতন নাগরিক, বিশম্ভপুরে সচেতন নাগরিক। হয়তো এখানে অনেকেই থাকতে পারে বিএনপির পদধারী, অনেকে আবার বৈষম্য ছাত্ররও এক দুজন এখানে ছিল, যেমন বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক, বৈষম্য ছাত্র আন্দোলনের সংগঠক রাকিব, আহ্বায়ক শিপু সহ আরো অনেকেই ছিল, শুধু বিএনপি নেতা কর্মী না, এখানে সচেতন মহল্লার সবাই ছিল। আমি ওনারা এই যে অযৌক্তিক যে দাবি, মানববন্ধনের অযৌক্তিক দাবির বিরুদ্ধে ওনারা অবস্থান নিয়েছে এবং উপজেলা এই চত্বরে, বিপ্লবী চত্বরে ওনারা ছিল। আমরা যে গোটা কয়েকজন ছিলাম, আমরা সবসময় যে শান্তিপ্রিয় বিশম্ভপুরকে সবসময় আমরা শান্ত দেখতে চাইছি। এই বিধায় আমরা আগায় গেছি যে ওনারা মানববন্ধন কারেন্টের বাজারে করছে, ওনারা কারেন্টের বাজার থেকে বিদায় নেওয়ার কথা, তো ওনারা এদিকে আগাই আসছে কেন? তো হয়তো এখানের মধ্যে অন্য কোনো কিছু থাকতে পারে, আমরা এই জন্য আগাইছি ওনাদেরকে। আপনার কথায় কথা বলতে চাই, এইখানে যিনি একটি রড নিয়ে যিনি এসেছিলেন, সাদা একটি রড যার হাতে দেখা গেল, তার নাম নিশ্চয়ই সোহাঙ্গীর। তিনি তো বিএনপির একজন লোক। তো উনি কেনই বা এই মানববন্ধনে, আপনারা ঠিক আছে যেমন এখানে মিস্টার আকরাম রয়েছে, তার ভূমিকাও আমরা দেখেছি, ভিডিও ফুটেজেই দেখেছি, কিন্তু এখানে কেন তিনি একটা রড নিয়ে আসলেন এবং ব্যানার কেটে, মানে এটা কেমন একটা রাজনৈতিক একটা কর্মসূচির মতো হয়ে গেল, কারণটা কি? জি জি, সরি আমি বুঝতে পারি না, একটু কাইন্ডলি যদি আবার বলতেন প্রশ্নটা। আমি আবারও বলছি, এইখানে যাকে দেখা যাচ্ছে যে প্রথম যিনি একটি উগ্র অবস্থায় চলে এসেছিলেন, তার নাম হচ্ছে, আমরা জানতে পেরেছি, সোহাঙ্গীর, আমি যদি ভুল না করে থাকি। তিনি প্রথমে একটি রড নিয়ে আসেন এবং মানববন্ধন যারা করছিলেন তাদের হাত থেকে ব্যানারটি কেড়ে নিয়ে যান। কেড়ে নিয়ে গিয়ে তিনি প্রথম, আমি যতটুকু দেখেছি ভিডিও ফুটেজে যা দেখা গেছে, তার হাতে একটি রড ছিল। তো আপনারা তো সামনে ছিলেন, কিন্তু আপনাদের ভূমিকাও দেখা গেছে, বিশেষ করে মিস্টার আকরাম, তিনিও একটি মানুষকে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এই বিষয়টি দেখেছি। কিন্তু এখানে তিনি তো একজন বিএনপির নামধারী বা পদধারী একজন ব্যক্তি, তিনি কেন বা এই রড নিয়ে এসছেন? তো মানে এইখানে তো এমন কিছু হয়নি যে আসলে রডের দরকার, তাহলে তিনি কি করে আসছেন? জি,
জি, হ্যাঁ, এখন আমি বলি, ব্যাপারটা হচ্ছে এখানে আমরা যখন ওনাদেরকে থামতে বলি এবং ওনাদেরকে অনুরোধ করি, আমি সৈয়দ আকরাম হোসেন ভাই সহ ওনাদের কাছে আমরা অনুরোধ করার মুহূর্তে ওনারা আমাদেরকে ডিঙ্গাইয়ে, যেমন আমরা মতি ভাই, সামনের কয়েকজনের সাথে কথা বলি, ভাই তো এখানে দেখা গেল যে পেছন থেকে, হ্যাঁ জি শুনতে পাচ্ছেন, জি জি আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ পেছন থেকে কিছু এই, তাদের মধ্য থেকে যে কিছু লোক আছে ওনারা উগ্র ডাকাডাকি এবং মানে গালিগালাজ করতেছে। এই মুহূর্তে কিন্তু আমরা ওই মূলত ভিতরের ঘটনাগুলো ক্যামেরার সামনে আসে নাই, ওনারাই প্রথমে লাঠি নিচ্ছে। আমরা যারা এখানে মধ্যস্থতা ছিলাম ওনাদেরকে অনুরোধ করতেছিলাম, এটা আমি সহ আরো যারা ছিল তারা অবশ্যই দেখছে। আমার এখানে যুক্ত আছেন ছোট ভাই মুবারক হোসেন, অবশ্যই অবশ্যই মুবারক এই ব্যাপারটা নিয়ে উনি স্বীকার করবেন, আমি বিশ্বাস করি। পেছন থেকে একটা অটোরিকশা যুগে একটা লাকড়ি মানে কাঠের লাকড়ি নিয়ে আসছিল, ওইটা থেকে প্রথমে ওনারাই মানববন্ধনকারীরাই আপনার ওই যে লাকড়ি গুলা, যে কাঠের যে লাকড়ি গুলা নিয়ে অগ্রসর হয়েছে ওদের দিকে। তখন পেছন থেকে এখানে দেখেন আপনি শুধু একজনই সুহাঙ্গীর, হ্যাঁ সুহাঙ্গীরে একটা তার হাতে ছিল একটা এই লাঠির মতো একটা কি জানি, এটাই নিয়ে সে অগ্রসর হয়েছে ওনাদের প্রতি মারমুখী। ঠিক আছে, এখানে হাতাহাতির ঘটনা ঘটছে, কিন্তু প্রথমে কিন্তু আপনার ওই যে মানববন্ধনকারী যারা কারেন্টের বাজারে যারা মানববন্ধন করেছে ওনারা মানববন্ধন কারেন্টের বাজার কইরা উপজেলা উপজেলা প্রশাসন বা উপজেলা এখানে পর্যটন স্থান আছে ওইখানে আসার কোনো দরকার ছিল না। ওনারা এখানে আসার কারণেই কিন্তু এই যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তো আমার মনে হয় এই ব্যাপারটা আসলে ওই যে শুরুটা এবং এটার যে এই আপনার জন্মটা হয়েছে, জন্মটা ওইখান থেকে হয়েছে। ওনারা কারেন্টের বাজার থেকে উদ্দেশ্য করে আসছে যে এখানে একটা না না না, এখানে বিশৃঙ্খলা একটা হবে। বিষয় আছে। যেহেতু উপজেলা সম্পূর্ণ উপজেলাই আমার, জি আমি জি কারেন্টের বাজার যদিও মানববন্ধন করে থাকি, সেই বিষয়টা আমি উপজেলা একটু আমি মানববন্ধনের স্বার্থে আমি একটু পদচারণা করতেই পারি। তাই বলে কি এই ধরনের একটি অপ্রীতিকর ঘটনা ঘটবে? না না না, এটা কখনোই না। এখানে আপনার যখন পক্ষ এবং বিপক্ষ দুইটা পক্ষ থাকে, দুইটা পক্ষ অবস্থানে থাকলে অবশ্যই এখানে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এখানে যখন এই পক্ষ নিয়ে একটা এই সচেতন নাগরিকের ব্যানার একটা পক্ষ এখানে অবস্থানে আছে, আমি এখানে জানি, জানার পর আমার ওই ওই জায়গায় যাওয়াটা সঠিক বলে মনে হয় না আমার। কারণ কারেন্টের বাজারে কিন্তু আপনার ওইখান থেকে যারা এই বিশ্বম্ভর সচেতন মহলের ব্যানারে ছিল ওনারা কিন্তু কারেন্টের বাজারে যায় নাই ওনাদের উপর আক্রমণ করার জন্য, ওনারা শান্তিপ্রিয় মানববন্ধন করেছে। হ্যাঁ এটাতে আমরা ওনাদের পক্ষে ঠিক আছে, ওনারা ভালো এই মানববন্ধন করেছে, ওনাদের মানববন্ধন মিডিয়া কভারেজ করছে, দেখা যাক। কিন্তু ওনারা ওইখান এই আপনার উপজেলা চত্বরে যেহেতু বিপ্লব চত্বরে আর একটা পক্ষ আছে, ওনারা জানার পরে এখানে আসার কোনো দরকার নাই। তো ওনাদের উদ্দেশ্যটা কি একমাত্র ওনারাই ভালো জানে। আচ্ছা, আপনার কাছে আর আরেকটা বিষয় জানতে আরেকটা ব্যাপার আমি বলি, এখানে ওনারা যে দাবিগুলা ওনাদের যে এই অভিযোগগুলা, আমি অভিযোগগুলো একটু, ওনারা ওনাদের প্রথম অভিযোগ হচ্ছে পর্যটন স্থানগুলা এই বর্তমান ইউনো ধ্বংস করে ফেলছেন, ইউনো মহোদয় ধ্বংস করে ফেলছেন। আর হাওর বিলাস বা মাল্টিপারপাস এইগুলা ওনাদের ওইগুলা এই দাবিগুলাই। তো আমি বলবো আসলে উনি ধ্বংস করে ফেলছেন এমন এমন না। আমরা বিগত আমাদের যে ইউনো মহোদয় ছিলেন জনাব সাইদুর রহমান জাদিদ মহোদয়, তো উনি বিশম্বরপুরকে একটি সম্ভাবনাময় একটি পর্যটন স্থান হিসেবে উপহার দিয়ে গেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। উনার ধারাবাহিকতায়, ওনার যে উন্নয়নের যে ধারাবাহিকতা, তারই পথ অবলম্বন করেছেন আমাদের বর্তমান ইউনো মহোদয় মফিজুর রহমান। উনি কিন্তু ধ্বংস হতে দেন নাই। আপনি লক্ষ্য করছেন কিনা জানি না, আপনি এটা আসলে যেমন সম্মুখে যে হাওর বিউ আগে ছিল হাওর বিলাস, হাওর বিলাসের পার্শ্ববর্তী হাওর বিউ রিসোর্ট নামে একটি রিসোর্ট তৈরি করেছেন, খুব সুন্দর। এবং করে বাহির থেকে কোনো মেহমান বা কোনো এই পর্যটক আসলে পরে আমরা ওই যে থাকার মতো জায়গা ছিল না। তো বর্তমান যে ইউনো মহোদয় মফিজুর রহমান উনি সুন্দর একটি রিসোর্ট তৈরি করেছেন, আর একটি নির্মাণাধীন আছে, সম্ভবত এই সপ্তাহখানেকের মধ্যে শেষ হবে। খুব সুন্দর, আপনারা অবশ্যই আগামীকালকে লাগাত আমরা এটার প্রামাণ্য চিত্র পাইতে পারেন। তারপর আপনার হচ্ছে হাওর
বিলাসে হাওর ভিউ ক্যাফে আমাদের স্যার উনি কিন্তু প্রথমে শুরু করেছিলেন কাঠ বাঁশ এবং চটাই দিয়ে। তো এই মুহূর্তে তা থেকে উন্নতি কিন্তু হয়েছে। এখানে আমাদের মফিজুর রহমান সাহেব আপনি তো লক্ষ্য করবেন, এখানে আপনার ফাইলিং করে এই অ্যাঙ্গেল দিয়ে সুন্দর একটি ক্যাফে নির্মাণ করেছেন। এটা আপনারা এখন দৃশ্যমান আছে, এটা কিন্তু নতুন না, এটা মোটামুটি 1-2 মাস হয়। তাহলে উনি কাজ করলেন না কেন? কিভাবে উনি কাজ করলেন না? উনি তো কাজ করতেছেন, উনি তো উন্নয়ন করতেছেন। তবে হ্যাঁ, উনি মিডিয়াতে প্রচার করেন নাই, উনি কাজ করতেছেন। আমাদের দৃষ্টিমতো উনি কোন দুর্নীতি করে নাই, আর এটা দুর্নীতির কোনো অংশও না। পাশাপাশি উনি হাওর ভিউ ক্যাফেতে সংস্কার করছেন। এখানে আগে ছিল আপনার কাঠের চাটাইয়ের মধ্যে আমরা বসা এই পর্যটকরা এসে চা বা নাস্তা খাওয়া দাওয়া হইতো, কিন্তু এখন দেখা যায় এটাকে আপনার অ্যাঙ্গেল এবং স্টিল দ্বারা উনি নতুন ভাবে নির্মাণ করেছেন। কি উন্নয়নের অংশ না? আসেন আপনার মুক্ত মঞ্চ উন্নয়নের জন্য আজকের এই ঝামেলা। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনার কাছে আরেকটা বিষয় জানি আমি, যারা আপনি প্রথমে একটি কথা বলেছেন যে এইখানে একটি পক্ষ মানববন্ধন করে এসেছিলেন, আরেকটি পক্ষ সচেতন নাগরিক আরেকটি ব্যানারে তারা এখানে অবস্থান করছিলেন। কিন্তু সচেতন নাগরিক ব্যানারে এটা পক্ষ হতে যাবে কেন? যেহেতু মানববন্ধন করেছে একজন সরকারি কর্মকর্তা, উনি বদলি হবে বা অপসারণ হবে, এটা স্বাভাবিক হতেই পারে। বা আপনি একজন সুশীল নাগরিক বা একজন সচেতন নাগরিক হিসেবে করতেই পারেন। কিন্তু এইখানে আমলার একটি ঘটনা কেন ঘটলো? বা এখানে আপনারা এখানে ইউনো যদি থাকতো তাহলে একটা বিষয় ছিল। এখানে তো কথা হচ্ছে মানববন্ধন যারা করছে মানববন্ধনকারীরা ছিলেন, এবং আরেকটি পক্ষ যদি আমি ধরে থাকি উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাহলে এখানে স্থানীয় জনগণ বা বিএনপির উপরে যারা আপনার নেতা কর্মীর উপরে দায়ভার দেওয়া হচ্ছে, তাদের কেন পক্ষ করা হলো বা তারা কেন পক্ষ হতে গেল? না দেখেন, এখানে ব্যাপারটা হচ্ছে ওনারা মানববন্ধন কারেন্টের বাজারে করে যখন ওনারা অগ্রসর হয়েছে, তখন বারবারই, কারণ আমরা যারা ছিলাম উপজেলাতে অবস্থানে ছিলাম, আমরা সবসময় উপজেলাকে শান্ত দেখতে চাই। আমরা শান্তিপ্রিয় উপজেলাবাসী। এই বিশ্বম্ভরপুরের ইতিহাসে কখনো এই ধরনের ঘটনা ঘটে নাই। হ্যাঁ, দুঃখজনক এটা। তো ওনারা যেভাবে এদিকে অগ্রসর হয়েছে, এখানে বিভিন্ন অফিস বা ওই যে পর্যটন স্থানগুলো আছে, ওনাদের অগ্রসর হওয়াতে বোঝা গেছে যে ওইখানে বা ভাঙচুর হইতে পারে। এই বিধায় আমাদের পক্ষ থেকে ওনাদেরকে কিন্তু ওনাদেরকে অনুরোধ করা হয়েছে, এবং অনুরোধ করে বলা হয়েছে যে আপনারা চলে যান। এমন না যে আক্রমণ হয়েছে, আমরা আক্রমণাত্মক কোনো কাজ হয় নাই। পরবর্তীতে ওনারা যখন যারা এখানে অনুরোধ করতে গেছে তাদের উপর আক্রমণ করছে, তখনই কিন্তু এখানে পাল্টা আক্রমণের শিকার হয়েছে। এটা মানে আক্রমণ বা পাল্টা আক্রমণ যেটা হয়েছে, এটা হাতাহাতির মধ্যে হয়েছে, তবে প্রথম ওনাদের পক্ষ থেকে হয়েছে। জি সাব্বির ভাই, আমাকে আপনার কাছে আরেকটা বিষয়, আপনি যেমনটি বলছেন যে তাদের পক্ষে থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে বা কার্ড তারা প্রথম অটো থেকে নিয়েছে, কিন্তু এখানে আরেকটি বিষয় দেখা যাচ্ছে, লাইভে থাকা অবস্থায় সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নিয়েছে বিএনপির নেতা কর্মী। যেমন এখানে সোহাঙ্গীর নামের একজন ছিল, আলমগীর নামের ওনার নাম বা জাহাঙ্গীর নামের আরেকজন ছিল, তারপর আরো অনেকের নাম ছিল। কিন্তু সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার কারণটা কি ছিল? এখানে কি আরো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর কোনো উদ্দেশ্য ছিল কিনা, বা কেন সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিয়েছে? না, এই ব্যাপারে ঠিক আছে, এটা আসলে যে আপনার সাংবাদিকের ক্যামেরা নেওয়ার ব্যাপারটা, এখানে কিন্তু আপনার দুই পক্ষের লোকই ছিল। কে বা কাহারা সাংবাদিকের ক্যামেরা নিয়েছে সে ব্যাপারে আমরা কিন্তু এখনো জানি না, এবং এই ব্যাপারে আমরা বারবার তথ্য নেওয়ার পর আমরা জানতে পারি না যে আমাদের কোনো লোক বা এই যে উপজেলার কোনো লোক এই ক্যামেরা সাংবাদিকের কাছ থেকে কেড়ে নিয়েছে। তবে এটা এখনো আমরা এই দোয়াশার মধ্যে আছি যে আসলে সত্যিকার অর্থে কে এই নিয়েছে সাংবাদিকের ক্যামেরা। এটা অবশ্যই না, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার তো কোনো কথাই না, কেন নিবে? আর এখানে তো কোনো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার কথাও না, আর ঘটেও নাই। এটা হয়তো নিতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিস্টার মোবারক, আপনি কি বলতে চেয়েছিলেন একটু বলবেন? ভাইয়া, আমি এটা একটু ভাইয়ের সাথে আমাদের প্রশ্নটা, যেহেতু আমরা একজন নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে এবং তার অপনীতি আত্মসাৎকারের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতে চেয়েছিলাম, যেহেতু আমাদের টানাটা
প্রায় কাছাকাছি মাল্টিপারপাস থেকে প্রায় 200 মিটার সামনেই আমাদের থানা। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। পুলিশ এবং অন্যরা কেন আমাদের বাধা দিল না? কিন্তু ভাই আপনারা কেন আমাদের বাধা দিলেন? কারণ যেহেতু সেখানে থানা রয়েছে, পুলিশ ফোর্স পাঠাতে পারতো, কিন্তু যেহেতু একজন নির্বাহী কর্মকর্তা সে এখানে উপস্থিত ছিল না, তাকে যদি আমরা শান্তিপূর্ণ মানববন্ধনে কোনো আক্রমণ করতে পারতাম বা অপচেষ্টা থাকতো, কারণ আমরা বিপ্লবী চত্বর বেরিয়ে তখন তার প্রশাসনিক এবং তার কাছে আমার যেতে হতো। কিন্তু সে জায়গায় যাওয়ার আগে আপনার মাল্টিপারপাস আমাদের পুলিশ কেন আমাদের কাছে, কিন্তু পুলিশ প্রশাসনিক ভাবে আমাদের কোনো বাধা নেই, কিন্তু আপনারা ব্যক্তিগত ভাবে গোটা কয়েকজন এমনকি লাইভে এমনকি ক্যামেরাতে প্রমাণিত রয়েছে, আপনারা যখনই আমাদের আসেন সঙ্গের ভাই আসার সাথে সাথে এমন আমাদের যে ব্যানারটা ছিল ব্যানারটা চেরার জন্য এবং এখান থেকে সরে নিয়ে যায়, কিন্তু তখন আকরাম ভাই আমাদের ভূমিকা নিচ্ছে, এবং যদি আপনি আমাদের পজিটিভ নিচ্ছেন, কিন্তু আপনারা পজিটিভ যদি নিতেন তাহলে আপনারা কেন আসতেন? আপনার অবশ্যই পূর্ব পরিকল্পনা ছিল বিদায় মানে একদল আপনারা আমাদের পাড়ায় দিবেন, আর একদল আপনারা আমাদের উপর লাঠি চার্জ করবেন, কিন্তু সেই জায়গায় পুলিশ কর্মকর্তা থাকা সত্ত্বেও আপনারা কেন আমাদের দিবেন? যেহেতু আমরা নির্বাহী অফিসারকে কোনো চার্জ করিনি, তার অফিসে কোনো ভাঙচুর করিনি, কিন্তু প্রশাসনিক এরিয়া এরিয়া কাছে যাই কি না যাই কি আপনারা কেন আমাদের আক্রমণ করেছিলেন? সুন্দর প্রশ্ন। মিস্টার আলমগীর, আসলে কি বলবেন আপনি? উপজেলায় তো নিশ্চয়ই প্রশাসন রয়েছে, প্রশাসন থাকার পরেও কেন স্থানীয় জনগণ এই ধরনের একটি অপ্রীতিকর ঘটনা ঘটাতে গেল? আপনি কি বলবেন একজন দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে? হ্যাঁ, ধন্যবাদ। প্রশাসন আছে তা ঠিক আছে, আমরা কিন্তু বারবারই বলতেছি এখানে আমরা কোনো ধরনের তাদেরকে প্রতিবাদ জানাই নাই, তাদের কাছে আমরা বারবার অনুরোধ করছি, এবং আপনারা ভিডিওতে অবশ্যই দেখছেন সৈয়দ আকরাম হোসেন ভাই, আমি আরো আমরা যারা ছিলাম তাদের কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি যে তোমরা উপজেলা প্রশাসন বা উপজেলা পরিষদের দিকে অগ্রসর কেন হচ্ছ? আমাদের কাছে বিভিন্ন ভাবে আগেও তথ্য আসছিল ওনারা উপজেলা পরিষদে ঢুকবে, ইউনো মহোদয়কে হেস্তনেস্ত করবে, অথবা উপজেলা পরিষদে অন্য কিছু ঘটারও একটা সম্ভাবনা ছিল, এই যেটা আমরা বিভিন্ন ভাবে পরোক্ষভাবে আমরা জানতে পারি। এই ভেদে আমরা ওনাদেরকে অনুরোধ করতে যাই, এবং অনুরোধের মধ্যে থেকে ওনারা এই যে ব্যাপারটা নিয়ে এই হাতাহাতি হয়, ওনারা এই হাতাহাতির ঘটনার সূত্রপাত ঘটায়। মূলত এখানে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের ভালো হবে যদি ফ্লোরটা নিয়ে দু একটা কথা বলবো। জি জি হ্যাঁ বলেন। জি বলুন। জি জি এখন ব্যাপার হচ্ছে আমরা কিন্তু বারবারই বলতেছি আমরা কোনো ধরনের প্রতিবাদ বা তাদেরকে কোনো প্রতিরোধ করি নাই, তাদেরকে আমরা অনুরোধ জানাইতে যাই, এবং অনুরোধ জানাইতে যাওয়ার পরেই ওনাদের পক্ষ থেকে যে আক্রমণাত্মক যে ভাব আসে তা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এখানে প্রশাসন এবং আপনার এই উপজেলা প্রশাসনের যে কর্মকর্তা বৃন্দ বা যারাই আছে তারা ততক্ষণ পর্যন্ত আসে নাই। আর আমরা বর্তমান বিশম্বপুরের যে অবস্থান, এই অবস্থানে আমরা লক্ষ্য করছি যে প্রশাসন আসার আগে ওনারা যেভাবে আসতে শুরু করছে অবশ্যই একটা ঘটনা ঘটতেই পারে, ওনারা ঘটাইয়া ফেলবে। আর আমরা যেহেতু ওনাদের সাথে সম্পর্ক এবং ওনারা আমাদেরই ভাই, আমাদের এই আত্মীয় স্বজন, আমরা একই উপজেলায় বসবাস করি। আমি বারবার প্রথমেই বলছি যে মফিজুর রহমান সাহেব উনি কিন্তু আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু আমার ভাই মুবারক, শফিকুল ইসলাম জনি বড় ভাই বা আরো যারা ওনারা আমার এখানেই থাকবেন, আমরা একসাথে থাকবো, একসাথে আমরা বসবাস করব, আমরা একে অন্যের সাথে অবশ্যই চলাফেরা করব। তো আমরা ঠিক আছে, আমাদের মধ্যে অবশ্যই সমন্বয় দরকার। আমরা বারবার ওনাদের সাথে সমন্বয়ের চেষ্টা করেছি, ওনাদেরকে প্রতিবাদ বা প্রতিরোধের কোনো চেষ্টা আমরা করি নাই। আমরা বারবার সমন্বয় করার চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি যে ব্যাপারটি নিয়ে আমরা বসতে এবং সমঝোতার মধ্যে আসতে, কিন্তু এই সমঝোতাটা ওনারা হয়তো চান নাই, ওনারা হয়তো ওনাদের উদ্দেশ্য অন্যরকম ছিল, তাই এই ধরনের হাতাহাতির ঘটনা ঘটেছে। তো আমরা এই জন্য গেছি, প্রশাসন তখন মাঠে ছিল না, রাস্তায় ছিল না, প্রশাসন আসার আগেই ঘটনা ঘটতে পারতো, তাই আমরা অনুরোধে যাই। আপনারা ভিডিওতে অবশ্যই লক্ষ্য করছেন আমরা কিন্তু অনুরোধ বারবারই ওনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে ভাই বা যেরকম বলা যায় আমরা সেভাবেই বলছি যে আপনারা আগায়েন না, আপনারা এই উপজেলা পরিষদ, এটা আমাদের উপজেলা পরিষদ, ওইখানে একটা ঘটনা ঘটে আমাদের বদনামটা আইনেন না।
ধন্যবাদ আপনাকে। আমি একটু এখন কথা বলতে চাই মিস্টার আকরাম। আপনি একটু বলবেন যে আসলে এইভাবে যদি চলতে থাকে, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আজকে আছে, হয়তো কিছুদিন পর চলে যাবেন, কারণ তারা চাকরি করেন উপজেলার, আমাদের সেবা করার জন্য আসেন। তাদেরকে কেন্দ্র করে এই ধরনের অপ্রীতিকর ঘটনা আশা করাটা আসলে আগামীর এই উপজেলাকে কিভাবে দেখছেন একটু বলবেন। ধন্যবাদ ভাইজান। সাব্বির ভাই শুনতে পাচ্ছেন? জি জি জি, আমি শুনতে পাচ্ছি, বলুন। আমি আসলে কথা বলতে চাচ্ছি, এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে আসলে। ওই যে মানববন্ধন করার, যারা মানববন্ধনের পক্ষে ছিলেন, এখানকার মুখপাত্র যিনি ছিলেন জনাব শফিকুল ইসলাম জনি, আমি যেটা দেখেছি যে আজকে জয়েন করার কথা জনাব শাহিন আহমেদ ভাই এবং জনি আঙ্কেল, আসলে ওনারা কি যুক্ত হয়েছেন বা হতে পারবেন, তাহলে কিন্তু মূল বিষয়টা বাইরে আসবে। কেননা যেহেতু এটার মূল ছিলেন জনি আঙ্কেল, সেই হিসেবে আমি আশাবাদী উনি যদি জয়েন করতো তাহলে আমরা মূল বিষয়টা একদম পুরোপুরি নিয়ে আসতে পারতাম। আচ্ছা, আমি বারবার ওনাদের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছি, কোনো একটি কারিগরি সমস্যার কারণে তারা যুক্ত হতে পারেনি। আমার আমার যে প্রশ্নটা হচ্ছে যে আমি বলবো গত 4 তারিখে যে একটা কলঙ্ক অধ্যায় সৃষ্টি হয়েছে, এতে করে এই কলঙ্কের দায়ভার কিন্তু একটা পক্ষ নেবেন। এটা আমার ব্যক্তিগত অভিমত। এই কলঙ্কের দায়ভার একটা পক্ষ নেবে না, এই দায়ভারটা পুরো পক্ষ নিতে হবে, দুই পক্ষ নিতে হবে। কেন নিতে হবে? আজকে গত 4 তারিখে যে ঘটনাটা ঘটিয়েছে এই ইউনূস সাহেবকে নিয়ে, পরবর্তীতে যখন আমার বিশ্বনগরে আরেকজন ইউনূ পদায়ন হবেন, তিনি কিন্তু বারবার ভাববেন যে আসলে এই অঞ্চলের মানুষ কি, এই বিশ্বনগরের মানুষ আসলে কি করতে চায়, তারা কি আসলে উন্নয়ন চায়, না তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আমি মনে করি একটা কালো অধ্যায় সৃষ্টি হয়েছে, একটা প্রশাসনিক কর্মকর্তা এখানে আছে। সেই হিসেবে আমি যেটা বলেছিলাম যে একটা যৌক্তিক আন্দোলন করা, প্রথমে হচ্ছে আমি জনি আঙ্কেল থাকলে স্পষ্ট হইতো বিষয়টা। আমি জনি আঙ্কেলকে বলেছি যে আঙ্কেল, প্রথমে যে জিনিসটা হচ্ছে আমাদের আগে বসা উচিত, আমরা কিভাবে আন্দোলনটা করব। সবাইকে, যেহেতু আমরা একই সাথে সবসময় জনি আঙ্কেল আমি প্রতিদিন আমরা একবার না একবার একসাথে হই, আমাদের সম্পর্ক অনেক ভালো, বিশেষ করে আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো। তিনি আমাকে শ্বশুর হিসেবে বলেন আর আমি জামাই হিসেবে মানি ওনাকে। সেই হিসেবে আমি ওনাকে বারবার অনুরোধ করেছি যে বাবা আসলে আমাদের বসা উচিত আগে। এখানে একটা পরিকল্পিত মনে করি আমি যে জিনিসটা হচ্ছে যে এই বিষয়ে কালো অধ্যায় সৃষ্টি হওয়ার পিছনে আমি মনে করি যে কিছু অযোগ্যতার পরিচয় দেওয়া। আমি কোনো ব্যক্তিকে বলছি না, এটা আমি বলবো সার্বিকভাবে আমরা যারা ছিলাম, ওই পক্ষে যারা ছিল, এখানে তাদের উভয়ের গ্যাপ ছিল। এই গ্যাপ সৃষ্টি হওয়ার কারণে আমাদের একটা কালো অধ্যায় সৃষ্টি হয়েছে। তার মধ্য থেকে আমি একটা মধ্যস্থতা তৈরি করতে চেয়েছিলাম। কারেন্টের বাজার পর্যন্ত আমি গিয়েছি, মোবারক দেখেছে আমি কারেন্টের বাজার গিয়েছি, জনি আঙ্কেলের সাথে আমি কারেন্টের বাজারে কথা বলেছি। এখানে যে বিষয়টা, মূল বিষয়টা দাঁড়িয়েছে, এখানে বিএনপির যে একটা পক্ষর যে মূল দাবি ছিল, সেই দাবিটা ছিল যে আওয়ামী দূষক দিয়ে মানববন্ধন করানো হচ্ছে। তো যে বিষয়টা যে তারা বারবার দাবি করছে আওয়ামী দূষর দিয়ে মানববন্ধন করা হচ্ছে, সে আওয়ামী দূষর গুলা কারা, আসলে কি সে আওয়ামী দূষর কিনা সেটা চিহ্নিত এবং তার প্রমাণ কতটুকু আছে সেটাও কিন্তু সেখানে উত্থাপন করা উচিত আমি বলে মনে করি। হ্যাঁ, আওয়ামী অবশ্যই। দূষর বারবার বলা হচ্ছে, তা আওয়ামী দূষর কারা, এখানে কিছু প্রমাণ, আমি চাই কিছু প্রমাণ আসুক এখানে আওয়ামী দূষর আসলে কি না। আরেকটা বিষয় হচ্ছে, তারা যে আন্দোলন করলো, মানববন্ধন করলো, প্রথমে তারা করলো সাম্য যুব সংঘের পক্ষ থেকে, তারা এলান দিল যে মানববন্ধন করবে। পরবর্তীতে কয়েকটা সংগঠনে রূপান্তরিত নিল যে 14টি সংগঠন সেখানে অংশগ্রহণ করবে। পরবর্তীতে দেখলাম 14টি সংগঠনের মধ্যে কোনো সংগঠন আসলে খুব একটা অংশগ্রহণ করে নাই। আমার যে প্রশ্নটা হচ্ছে, এখানে জনি আঙ্কেল থেকে সবচেয়ে স্পষ্ট হইতো, তারা মানববন্ধনকে বারবার ভিন্ন দিকে প্রচারিত করছে কেন? দেখেন আপনি মানববন্ধন করার পরে তারা একটা সাংবাদিক সম্মেলন করলেন, সেই সাংবাদিক সম্মেলনে শুধুমাত্র তারা ছিলেন না, যারা এই মানববন্ধনের মূল নায়ক ছিলেন তারা কিন্তু ছিলেন, তার সাথে ছিলেন কিন্তু অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন অন্য দলের। আবার যখন কিছু দূষরও সেখানে ছিলেন, মানববন্ধন যখন সাংবাদিক সম্মেলন করেন, আসেন নেক্সট টাইম যখন ডিসি মহোদয়ের নিকট যখন স্মারকলিপি প্রদান করেন, তখন স্মারকলিপিতে লেখা ছিল যে বিশ্বম্ভরপুর ইউনোর দুর্নীতির দায়ে মানববন্ধন। পরবর্তীতে স্মারকলিপি প্রদান করেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। আসলে আমি বলতে চাই সে মানববন্ধনটি
সেই মানববন্ধনটি মূলত কার ছিল? মূলত কি ইউনুর বিরুদ্ধে ছিল, না কোনো সাধারণ চক্রান্ত ছিল? এই বিষয়টা হইতে বাহির করা খুবই প্রয়োজন আমি মনে করি আর কি। কারণ না হয় বারবার একই মানববন্ধন, একটা হচ্ছে গণ অধিকার পরিষদ দিবে, আরেকটা এনসিপি দিবে, আরেকটা এই ছাত্র বৈষম্য ছাত্র বিরোধী দিবে। এটা আসলে আমার কাছে একটা ঘুরপাক খাচ্ছে। সেই জন্য জনি আঙ্কেল যদি উনি এই মানববন্ধনের মুখপাত্র যদি থাকতেন তাহলে একদম স্পষ্ট বাইরে আসতো ঘটনার মূল উদ্দেশ্য। ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই যে বিষয়টা বলছেন যে আওয়ামী দূষর ছিল, এইখানে যে একটি শিক্ষার্থীকে আঘাত করা হয়েছে, যাকে মেডিকেলে নেওয়া হয়েছিল, সে এই 24 জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়েছিল, তার এই উপজেলার মধ্যে ভালো একটা ভূমিকা ছিল, তাকে কিন্তু দেখা যায় তাকেও আঘাত করা হয়েছে। তাহলে এইখানে আপনারা যাদেরকে আওয়ামী দূষর বলছেন তারা তো 24 আন্দোলনে ছিল, এই বিষয়ে কি বলবেন মিস্টার আকরাম ভাই? সরি, প্রশ্নটা আবার একটু করতে হবে, আমি শুনে নেই। এইখানে আপনারা যাদেরকে আওয়ামী দূষর বলছেন, বিশেষ করে একজন শিক্ষার্থী কিন্তু মেডিকেলে ভর্তি ছিল, তার পিঠে অনেকগুলো লাঠির আঘাত দেখা যায়, যেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সে 24 আন্দোলনে ভূমিকা রেখেছে, তাহলে সে কিভাবে আওয়ামী দূষর হলো একটু বলবেন আপনি? থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ, 24 জুলাই যে আন্দোলন ছিল, আপনি ফেসবুক মিডিয়াতে দেখছেন কিনা আমি জানি না, সেই আন্দোলনে যদিও আমি এখানে একজন অভিভাবক, সে অভিভাবক হয়েও সেই আন্দোলনে সর্বপ্রথম আমি ঝাঁপিয়ে পড়েছিলাম, এবং সোশ্যাল মিডিয়াতে সেগুলো আছে, আমার কাছে নাই, সোশ্যাল মিডিয়াতে সেগুলো কিন্তু আছে। আমি একেবারে কলেজের সামনে সকল ছাত্রছাত্রীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমি কিন্তু এখানে একটা বক্তৃতা রেখেছিলাম ওই আন্দোলনের দিন। এখন আমার কথা হচ্ছে, হ্যাঁ, শামীম নামে যে ছেলেটি আঘাতপ্রাপ্ত হয়েছে, অত্যন্ত দুঃখিত, অত্যন্ত দুঃখজনক। আমি সাথে সাথে বলেছি যে এই ছেলেটা আঘাত হওয়ার কোনো যুক্তি নেই, কারণ সেটা কিভাবে, আমি যখন সবাইকে ফিরাচ্ছিলাম তখন আসলে কখন কোথায় কিভাবে হয়েছে আমি আসলে নিজে দেখে নাই, কিন্তু পরবর্তীতে আমি ভিডিওতে দেখলাম অথবা ছবিতে দেখলাম তার উপর আঘাত। সত্যিকার অর্থে অত্যন্ত দুঃখের বিষয়, সে ছেলেটার আঘাত করলো কেন? এখন আমার কথা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই ছেলেটি মানববন্ধনের পক্ষে ছিলেন, ভালো কথা। এখানে কিন্তু আবার যারা অনুরোধ করেছিলেন মানববন্ধনকে আপাতত আর বিশৃঙ্খলা সৃষ্টি না করে, যারা অনুরোধ করেছিলেন, সেখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক এই আমার ওদের পক্ষে ছিলেন, যে অনুরোধ করার পক্ষে যে আপনারা প্লিজ আর পারবেন না, তারাও ছিলেন। আমার প্রশ্নটা আসলে বারবার একটা আমি বুঝতেছি না যে মানববন্ধনটা আসলে এখানে যে জনি আঙ্কেল থাকতো তাহলে সবচেয়ে ভালো হতো, যে মানববন্ধনটা মূলত আসলে কোন দিকে মোড় নিচ্ছিল। আমার কিন্তু এখানে সন্দেহাতীত যে মানববন্ধনটি কখনো নিশ্চয়ই আমার কাছে মনে হচ্ছে একটা কোন একটা তৃতীয় পক্ষ এখানে কাজ করছে, যে এটাকে অন্য জায়গায় বিতাড়িত করার জন্য। এটা আমার মনে হয় যে জনি আঙ্কেল প্লিজ আবার একটা ফোন দিয়ে দেখেন ওনাকে যুক্ত করা যায় কিনা, তাহলে জিনিসটা স্পষ্ট হয়ে আসবে যে উনি পরবর্তীতে হাল ছেড়ে দিলেন কেন। মানববন্ধনের স্মারকলিপি প্রদান করবেন তিনি এবং ওনার সাথে যারা আছেন তারা, কিন্তু মানববন্ধনের স্মারকলিপিটা গণ অধিকার পরিষদ কেন করবে বা অন্যান্যরা কেন করবে? এটার কারণটা কি? এটা কোন দিকে মনে নিচ্ছে? প্লিজ সাব্বিরের কাছে আমার অনুরোধ, জনি আঙ্কেলকে আবার একটু দেখেন যুক্ত করা যায় কিনা, তাহলে জিনিসটা স্পষ্ট হবে। আচ্ছা, আপনার কাছে গণ অধিকার পরিষদ বা যাই করুক, তারা মানববন্ধন করেছে বা মানববন্ধনের পক্ষে তারা স্মারকলিপি দিয়েছে, বিষয়টা তো এমনই আপনি যেমনটি বলছিলেন। হ্যাঁ, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ যারা ছিল তারাও তো এই মানববন্ধনের পক্ষে অংশ নিয়েছিল। তখন যখন মানববন্ধন হয়েছিল তখন গণ অধিকার পরিষদের আমরা কাউকে দেখিনি, আমি ব্যক্তিগতভাবে আমি দেখিনি, আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে দেখিনি। তবে এখানে যদি আপনি নিজেও যদি মানববন্ধন না করে থাকেন, তারপরে আপনি ব্যক্তিগতভাবেও স্মারকলিপি দিতে পারবেন, এটা যার যার নাগরিক অধিকার। রাইট, 100% অবশ্যই দিতে পারবো। এখন যদি মানববন্ধন করার পর দেখা গেল একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এখন যদি এলাকার আরেকজন সুশীল নাগরিক সে যদি ব্যক্তিগতভাবে নিজ উদ্যোগে যদি মানববন্ধনে অংশগ্রহণ না করেও যদি সে স্মারকলিপি প্রদান করতে পারে, সে করতে পারবে। ডেফিনেটলি, হ্যাঁ, আমি এটার সাথে একমত যে স্মারকলিপিটা যে কেউ প্রদান করতে পারে, এটার সাথে আমি একমত। এবং মানববন্ধন করাটাও এটা তার নাগরিক অধিকার, যে কেউ করতে পারে। আমি বলেছি যে আমি যখন তাদের সাথে কথা বলেছি যে দেখেন মানববন্ধনের পক্ষে আমি জনি আঙ্কেল যখন সরাসরি লাইভের মুখোমুখি কিছু কথা হয়েছিল, এটা আসলে আমি অনেক ভিডিওতে দেখি নাই, আসে নাই। আমি জনি আঙ্কেলকে উনি বলেছিলেন যে আঙ্কেল আপনি আসলে আসছেন কেন? আমি কি বাবারি আমি আসছি মূলত একটাই কারণ যে আমিও মানববন্ধনের পক্ষে, তবে আমি চাই না এখানে আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক। কেননা যেহেতু আরেকটা পক্ষ ওইদিকে আছে, আপনারা ওইদিকে আসছেন, অনেক ছাত্র নাই এখানে, অনেক যে আপনারা যারা কয়েকজন আসছেন, হয়তোবা আমার কাছে মনে হয়েছে হয়তোবা এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সেই দৃষ্টি থেকে আপনাকে অনুরোধ করছি বাবা, প্লিজ আপনারা একটু এখানে দাঁড়ান, আমরা ওনাদেরকে বলি ওনারাও দাঁড়াক,
আমরা আগে কথা বলি, তারপর কি করবেন আপনারা করেন, আমাদের আপত্তি নেই। মানববন্ধন করতে চান, সমস্যা নেই, উপজেলা পয়েন্টই করবেন, একটা করেছেন আরেকটা করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এর মধ্যে থেকে আসলে পিছন থেকে দু একটা লোক একটু উগ্র হয়েছে, যেন মানববন্ধন আমাদেরকে করতেই হবে, বিষয়টা এরকম ছিল। আমি কোনো মিথ্যার আশ্রয় নেব না, কারণ হচ্ছে একটা দুটো পক্ষ আমি মনে করি একদম আমার, কেউ আমার এখানে শত্রু নয়। দেখেন, আমি অবাক হয়েছি একটা বিষয় থেকে, যে আসলে এখানে কিছু না কিছু তৃতীয় পক্ষ কেন বললাম আমি, যে মানববন্ধনের পর বলে যে ঘটনাটা ঘটলো, আমার ভূমিকা আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছি। কিন্তু পরদিনে একটা থানায় একটা অভিযোগপত্র আসলো, সেই অভিযোগপত্রে দেখা গেছে আসাম অভিযোগকারী হিসেবে আমার নামটা 4 নম্বরে। তখন আমি ভাবলাম, অবশ্যই জনি আঙ্কেলের সেটা করার কথা না। তো এখানে বারবার তৃতীয় পক্ষ হয়তো বা জঞ্জালটা একটু সৃষ্টি করার চেষ্টা করছে। আমি উদারত আহ্বান জানাবো, জনি আঙ্কেল থাকলে আরো ভালো হতো। আমি বারবার বলছি কথাটা এই জন্যই, যে জনি আঙ্কেল থাকলে ভালো হইতো এই জিনিসটা, যে আমরা বিশ্বম্বরপুর ইউনো চলে যাবে, আমরা বিশ্বম্বর থাকবো, আমরা এই জিনিসটা আমরা নিজেদের মধ্যে বাড়াবাড়ি করতে চাই না। যারা যারা যা করেছিল এখানে সমাপ্তি ঘোষণা করে আমার টোটাল বিশ্বম্বরপুর একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারণ একটা ইউনিয়ন চলে যাবে, আরেকটা ইউনিয়ন আসবে, কোন ইউনিয়ন সারা জীবন থাকবে না। সেজন্য আমরা কোনো পক্ষপাতিত্ব না করে সুন্দরভাবে যে 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 অবস্থানে আছে সে অবস্থান থেকে ভুল বোঝাবুঝি যা আছে সবকিছু বন্ধ করে এক প্ল্যাটফর্মে এসে সবাই কাজ করে আমরা নতুন একটা বিশ্বমোড় দেখতেছি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। এবং আমি সবাইকে অনুরোধ করবো, এখানে ছোট ভাই মোবারক আছে, ছাত্র মানুষ, সে স্টুডেন্ট, এখন তার সময় আসলে প্রতিবাদের সময়, সে যুদ্ধে যাওয়ার সময়, সকল সময় তার এখন। আমি অনুরোধ করবো মোবারকের মাধ্যমে, যেহেতু জনি আঙ্কেল আসেনি, আমিও প্রয়োজন আমি ব্যক্তিগত ফোন করব, যে 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 অবস্থাটা হয়েছে, তেমন কোনো ঘটনা যেটুকু ঘটনা হয়েছে, সেও আমাদের ছোট ভাই। এদিকেও একটা ছেলে ব্যথা পেয়েছে, সেও আমাদের ছোট ভাই। আমরা একত্রিত বসে এটা একটা সমাধান করে ইউনো চলে যাবে। বারবার বলছে একটা কথা, সাব্বির ভাই আমার একটা অনুরোধ, এই ইউনো সাহেব থাকবেন না, হয়তো আজ হয় কাল চলে যাবে, থাকবেন না, চিরজীবন থাকবেন না। এই জন্য আমার রিকোয়েস্ট, সকল বিশ্ব মুফতি একত্রিত হয়ে জনি আঙ্কেলকে আমি রিকোয়েস্ট করবো, সেই ভুল বুঝাবুঝির অবসান বন্ধ করে আমরা এক পাশে দাঁড়িয়ে একটা সুন্দর বিশ্বমুপুর চাই, সে আশা রেখেই আপাতত আমি এখানে কথা শেষ করছি। ধন্যবাদ আপনাকে। আসলে জি সাব্বির আজকে ভাই, যদি সাব্বির ভাই জি, আমাকে যদি একটু, সাব্বির ভাই আমার, হ্যাঁ জি হ্যাঁ সাব্বির বলুন ভাই বলুন, আমাকে একটু বলার সুযোগ দিন। হ্যাঁ বলুন বলুন। আকরাম ভাইয়ের কথা শুনে আমি বলতে চাচ্ছি, আমরা চেয়েছিলাম সম্পূর্ণ মানববন্ধন করার জন্য। আমরা বৈষম্য বিরোধী বিপ্লবী হিসাবে নই, আমরা চেয়েছিলাম জনসাধারণ সচেতন নাগরিকদের পক্ষ থেকে আমরা যদি এই মানববন্ধন করতে পারি। এখানে একটা স্পষ্ট একটা কথা রয়েছে, মুক্ত মঞ্চ, বিশ্বম্ভর মুক্ত মঞ্চ হচ্ছে উপজেলা পরিষদ পর্যন্ত তিনি খাটাতারের একটা বেড়া অর্থাৎ দেওয়াল নির্মাণ করতে চেয়েছিল। যখন মানববন্ধন করি তখন এটি স্থগিত হয়ে যায়। কিন্তু আলমগীর ভাই প্রসঙ্গগত কারণে তিনি বলেছেন অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারংবার এই ইউনূস স্যার যেখানে যাচ্ছে সেখানে ব্যর্থ হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে একটি প্রমাণ দিতে, আরেকটি প্রমাণ দিতে যাচ্ছি। সেই দক্ষিণ বাজারঘাট বসন্তপুর বাজারে ইউনূস স্যারের নির্দেশ সেই দোকান উঠিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তাকে বেইজ্জত করার পরেও, অনেকভাবে লাঞ্ছনা বাঞ্ছনা করার পরেও সে একজন ইউনূস স্যার হয়ে সে কিভাবে সেখান থেকে লাঞ্ছিত হয়ে আসলো। কিন্তু আমরা বলতে চাচ্ছি, আমরা বৈষম্য বিরোধী নই, আমাদের মূল একটা উদ্দেশ্য ছিল জন সচেতন নাগরিকদের পক্ষ থেকে সে প্রতিবাদ করা। যারা আমাদের বাধা দিয়েছিল তারা গোটা কয়েকজন, কিন্তু আমাদের পক্ষে ছিল পুরো বিশ্বম্ভরপুরবাসী। যদি এখন গণশুনানি প্লাস ক্যাম্পেইন হই, তাহলে এটা পুরোপুরি ভাবে প্রমাণিত হবে যে আমাদের সাথে ছিল সচেতন নাগরিক। এই মুহূর্তে বা একটি কথা বলেছে স্মারকলিপি, যখন আমাদের উপরে আক্রমণ হয় তখন নাগরিক, জাতীয় নাগরিক পার্টি প্লাস গণপরিষদ অধিকার এবং বৈষম্য বিরোধী যে কমিটি রয়েছে আমাদের জেলা শাখাতে, তারা অবগত হয়ে যায়। তাদের সাথে আমাদের আমাদের যে ইয়াটা ছিল, আমরা আক্রমণ হয়েছে আমরা শিক্ষার্থী হিসেবে, তখন তারা জেগে ওঠে। এবং আমি যে বলতে চাই, আমি হচ্ছে বৈষম্য বিরোধী উপজেলা যুগ্ম আহ্বায়ক, যে আঘাত হয়েছে সে হচ্ছে শামীম, সে হচ্ছে যুগ্ম আহ্বায়ক, এবং আমাদের সাথে উপস্থিত ছিল মুখপাত্র। কিন্তু আমরা বৈষম্য বিরোধী হিসেবে সেই আন্দোলনে যোগ দিইনি। আমাদের মূল একটা উদ্দেশ্য ছিল সচেতন নাগরিক, অর্থাৎ এখানে যারা আমাদের বাধা দিচ্ছে তারা সবাই বিএনপি,
কেউ বলতে পারবে না অন্য দল, কিন্তু আমাদের সাথে ছিল বৈষম্য বিরোধী গণ অধিকার পরিষদ ছিল কিনা জানি না, আমজনতা এবং সচেতন নাগরিক বৃন্দ। কিন্তু এখানে একটা স্কুইজ আছে, আমাদের সাথে দূষক ছিল না, এরকম কোনো প্রমাণিত আমরা পাচ্ছি না। সে পূর্বে করেছিল কিনা সন্দেহ রয়েছে, এবং তিনি বর্তমানে জামাতে রয়েছে, আর বাকি যারা রয়েছে সব আমজনতা এবং সচেতন নাগরিক। আমি একটি কথা স্পষ্ট করতে চাচ্ছি, যখনই আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে সচেতন নাগরিকের উপর আক্রমণ হয়, তখনই আমাদের যে জেলা পর্যায়ে যে বৈষম্য বিরোধী ইমামরা রয়েছে, তিনি আমাদের শিক্ষার্থীদের, অর্থাৎ আমরা যদি বৈষম্য বিরোধী, তখন তিনি আমাদের পাশে এসে দাঁড়ান এবং সংবাদ সম্মেলন করেন। আমি একটি কথা ক্লিয়ার করতে চাচ্ছি, একজন ইউনিয়ন যিনি একজন প্রশাসনিক কর্মকর্তার পাওয়ারে আছে, তিনি ইচ্ছা করলে পারতো প্রশাসনিক ভাবে আমাদের রূপ করতো, কিন্তু তাকে যদি আমরা আক্রমণ করতাম, তখন তিনি যদি বিএনপিকে না হয় অন্য দলকে ডাক দিত, শরণাপন্ন হইতো, তখন তাদের অধিকার ছিল আমাদের বিরোধী তাকে আমাদের প্রতিরোধ করা। কিন্তু তাদের শরণাপন্ন না হওয়া সত্ত্বেও প্রশাসনিক কর্মকর্তাকে ওভারটেক করে বিএনপি নামক যারা আছে আমাদের সিনিয়র, তারা আমাদের সবাই সিনিয়র, কিন্তু আমাদের কেন বাধা দিল? এবং আমাদের বর্তমান যিনি আহত হয়েছে শামীম, সে খুব অ্যাক্টিভলি মানুষ, এবং আমরা আমাদের বিপ্লবী বজায় রাখার জন্য আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণ ভাবে, কিন্তু সে শান্তিপূর্ণ ভাবে দেয়নি। উন্নয়ন শুধু উন্নয়ন হচ্ছে বিশ্বব্যাপী, এই কথাটা যেন একটু মিসিং মিসিং লাগছে আমার কাছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইউনিটটা যে জায়গায় যাচ্ছে সে জায়গায় লাঞ্ছিত হচ্ছে। কেন? তাহলে কি গোটা কয়েকজনের জন্য ভালো, আর বাকি যে অবশিষ্ট লোকগুলো রয়েছে তারা কেন, তাদের কাছে কেন সে ইউনিসার ইয়া হচ্ছে না? যেহেতু তিনি একজন প্রশাসনিক কর্মকর্তা, তার উচিত এখান থেকে স্থানান্তরিত হওয়া, এবং আপনাদেরও উচিত সিনিয়র যে পার্সন গুলো রয়েছেন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে স্যারকে সই সম্মান এখান থেকে দেওয়া। কারণ তিনি একজন প্রশাসনিক কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা, তিনি অন্য আমি শেয়ার করি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু কথা বলতে চাই এখানে, আমার একটু যুক্ত হওয়া লাগে। কথা শুনে যাই। হ্যাঁ মোবারক, আমি কি কথা বলবো? আমি কথাটা একটু শেষ করতাম তাহলে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আগে মোবারক সাহেব শেষ করুন আপনি। হ্যাঁ, আমার কথা হচ্ছে, আপনারা দলীয় বিষয়কর্ম হইতো তখন আপনারা প্রশাসনিক নিয়ে আমাদের প্রতিরোধ করতেন, কিন্তু আপনারা ব্যক্তিগত ভাবে কেন আমাদের মাল্টিপারপাসে অর্থাৎ প্রশাসনিক এরিয়া ঢোকার আগে আপনি কেন আপনারা এরকম আক্রমণ করলেন? তখন আপনি যে বললেন স্মারকলিপি, তখন অন্যান্য যে দলীয় রয়েছে গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী এবং জামাত, অন্যান্য আমাদের সহযোগিতার জন্য, কারণ তখন সেই আন্দোলনটা শুধু আমাদের সচেতনতা না, শুধু পুরো বিশ্বব্যাপী, এমনকি মিডিয়ার যেহেতু সম্প্রচার হয়েছে, তখন সবাই অবগত হয়েছে এবং সবাই আমাদের পাশে আপনারা আমাদের যে। আচ্ছা, আপনি তো দেখেছেন যে আপনি তো মানববন্ধনে ছিলেন, স্মারকলিপি দিয়েছেন। এখন আপনার এই বয়সে আপনি যতটুকু দেখেছেন, আর এই বিশ্বম্বরপুর উপজেলা নিয়ে আসলে আপনার চিন্তাধারা বা আপনি কি মনে করেন, এই বিশ্বম্বরপুর উপজেলা কিভাবে আবার একটি সুন্দর উপজেলায় রূপান্তরিত হবে বলে আপনি, এই যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেই দিক থেকে বের হয়ে সুন্দর একটি উপজেলা রূপান্তর করা সম্ভব, আপনার কিভাবে মনে হয় একটু বলবেন? আমার মনে হচ্ছে আমরা যদি সেই বিশ্বম্বর হচ্ছে সৌন্দর্য নীলাভূমি একটি এরিয়া, কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখছি অনেক উপজেলায় একজন নির্বাহী কর্মকর্তা শহর থেকে শুরু করে জেলা প্রশাসক পর্যন্ত পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের সেই উপজেলা সাধারণত একজন ইউনো স্যারকে সই সম্মানে স্থানান্তরিত করলে আর অন্য একজন ইউনো স্যার যখন আসবেন, সেই ইউনো স্যারের সাথে আমরা এলাকাবাসী প্লাস সচেতন নাগরিক বিন্দু সহযোগিতা করবো, দলীয় প্রভাব নই। তার জন্য আমরা চাচ্ছি সেই দলীয় প্রভাব জন্য আমাদের বিশ্বময় থেকে উঠে যায়, দলের জায়গায় থাকবে, দল প্রভাবের জায়গায় থাকবে। একজন ইউনিয়নকে দিয়ে সুবিধার জন্য কোন দলীয় না বুক করতে পারে, এটাই আমরা চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, একটু মিস্টার আকরাম, আপনার সাথে একটু কথা বলি। জি বলুন। আমার কথাটা হচ্ছে, ছোট ভাই মোবারক যে কথাটি বলছেন যে বসন্তপুর বাজারে ইউনুস সাহেব সেখানে লাঞ্ছিত হয়েছে। আসলে আমি যদিও ব্যবসা করি, আসলে আমি সামাজিক কাজে কিন্তু সবগুলাতে মোবারক জানে, আমি প্রথমেই এই যে ছাত্র বিপ্লবে আমি প্রথমেই ছিলাম, ইনশাল্লাহ একদম সামনের সারিতে ছিলাম, আর প্রত্যেকটা কাজ আমি যাওয়ার চেষ্টা করি।
এবং জনি আঙ্কেল যে সাম্য যুব সংঘ যে সংগঠন, এখান থেকে বেশ কয়েকটা ঘর কিন্তু নির্মাণ করা হয়েছে। সেই ঘরের সাথে আমি একদম অথপ্রতভাবে জড়িত ছিলাম প্রত্যেকটা ঘরের সাথে, যার কারণে ওনার সাথে আমার সম্পর্কটা খুব গভীর। এখন ইউনূস সাহেব ওইখানে লাঞ্ছিত হলেন কেন, এই বিষয়টা কিন্তু আসলে একটু গভীরে যেতে হবে। হ্যাঁ, বাজারে যখন কোনো আপনার ফিশ সেট করতে হয়, সেখানে আসলে অল্প জায়গাতে হয় না, একটু বেশি জায়গা লাগে। তখন কিছু মানুষ কিন্তু আপনার কিছু সরকারি স্থাপনা কিন্তু দখল করে বসে থাকে, তারা সেখান থেকে উঠতে চান। এটা কিন্তু শুধুমাত্র বসন্ত বাজারে এরকম না, প্রত্যেকটা বাজারে আপনি আমার সাথে একমত হবেন যে প্রত্যেকটা বাজারে একই সিস্টেম, যে কেউ দখলত্ব ছাড়তে চায় না। তখন তিনি বললেন যে আপনাদের উন্নয়নের স্বার্থে আমরা কাজ করব, যেহেতু উন্নয়নের সাথে কাজ করব সেই সেবা আপনাদেরকে দু একটা করে এখান থেকে ছাড়তেই হবে। তখন কিছু স্বার্থান্বেষী মানুষ তারা একদমই হয়ে, আর বর্তমানে যিনি আছেন মফিজুর রহমান সাহেব, যিনি ইউনিয়ন হিসেবে আছেন, আসলে আপনি ওনার, আমি সাফাই গাচ্ছি না, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনার সাথে যে কোনো মানুষ কথা বলতে পারে। এই মানুষটা একটু সহজ সরলের মতো, খুব একটা রাগান্বিত না, আর এতটা এই মিডিয়া কভার করতে পারে না সে। ওনার সিস্টেমটা যেরকম আর কি, আমি যেটা দেখেছি আর কি। তো ওই জায়গা থেকে উনি যে কারোর সাথে, যে কেউ ওনার সাথে কথা বলতে পারে। আর ওনার যে বিষয়টা বদলে, আপনি সাব্বির ভাই আপনিও জানবেন, আপনি নিঃসন্দেহে আমাদের সাথে অনেক ভালো জানেন যে ওনার বদলে কিন্তু আরো গত 6 মাস আগে একবার হয়েছিল, মানে কথা ছিল। কিন্তু দেখেন আমাদের দুঃখ আমরা কতটুকু নির্যাতিত উপজেলা এবং অবহেলিত উপজেলা, এখানে কোনো ইউনূস সাহেব আসতে রাজি হননি বিদায় এখন উনি এখানে স্টেবল রয়েছেন। অন্যথায় কিন্তু উনি এখানে থাকতেন, এটা আপনি, আমার বিশ্বাস আপনি জানেন। গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে এই যে মুবারক, আমার ছোট ভাই মুবারক, সেটা জানে কিনা আমি জানি না, তো উনি কিন্তু আরো 6 মাস আগে চলে যাওয়ার কথা। আমার প্রশ্নটা হচ্ছে একটা জায়গায়, যে ওনাকে বারবার বলা হচ্ছে মাল্টিপারপাস এবং হাওর বিলাসকে উনি ধ্বংস করে দিচ্ছে। কিন্তু আমি একজন সচেতন নাগরিক হিসেবে, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলবো, একটা মানুষ উন্নয়ন করছে, যাদের স্যার মহোদয়, যিনি আগের যে ইউনূস মহোদয় ছিলেন, তিনি কিন্তু সূচনা করে গেছেন, খুব সুন্দর, অস্বীকার করার কোনো সুযোগ নেই, ওনাকে ধন্যবাদ জানাই। সেই উন্নয়নকে অব্যাহত রাখার জন্য বর্তমান যে ইউনূস সাহেব আছেন, তিনি কিন্তু ধারাবাহিকতায় যে কাজটুকু করেছেন অনেক ভালো করেছেন, এটা দৃশ্যমান। এটা আমার কথা হচ্ছে যে আমি বলবো যে আমরা মুখে কথা বলতে চাই না, একদম বাস্তব মুখে বলতে হবে যে আসলে উনি যে রিসোর্টটা করেছেন এখানে, আপনার যে রেস্ট হাউস করেছেন, দুইটা রেস্টোরেন্ট, একটা সম্পূর্ণ হয়েছে আর একটা চলমান, হয়তোবা 15 দিন লাগবে আর হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে যে ওয়াকওয়েতে এই যে ওনার বাসভবনের পাশ দিয়ে কাঁটাতারে যে বেড়াটির কথা হয়েছিল, মানববন্ধন করেছিল, সত্য ঘটনা, সেদিন মানববন্ধনে আমরাও ছিলাম। তিনি কিন্তু সাথে বলেছিলেন যে আসলে এটা একটা পুকুরকে একটা গাইড ওয়াল দেওয়ার জন্য করছিলেন, কিন্তু ভাই যদি ঠিক আছে আসলে কাঁটাতার হয়তো দেওয়া ঠিক হয়নি, তিনি তাৎক্ষণিক ভাবে বলছেন যে ঠিক আছে ভাই, আমি কাঁটাতারটা আমি দিব না, এটা কাজটা আমি বন্ধ করে দেবো। উনি কিন্তু অলরেডি কাজটার সাথে বন্ধ করে দিয়েছেন। কেন? উনি যেহেতু বুঝতে পারছে মানুষ ভুল হতে পারে, উনি একজন ইউনূস মহোদয়, উনি সব ভালো এরকমটা না, কিন্তু উনি তো মানুষ, ভুল থাকতে পারে। উনি কিন্তু সাথে ওনাদের সাথে একাত্মতা পোষণ করে বলছেন যে ঠিক আছে, আমি কাজটা বন্ধ করে দিলাম, আমি কাজটা করবো না, জনস্বার্থে কিন্তু উনি বাদ দিয়ে দিয়েছিলেন। তাহলে উনি কিন্তু আসলে খারাপ করেন নাই বাকিগুলা। আমার প্রশ্ন একটা জায়গায় বারবার, যে উন্নয়ন কিন্তু তিনি একটু কম করেন নাই, যেরকম জাদিদ মহোদয় করে গিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে বর্তমান মফিজুর রহমান সাহেব তিনিও করে যাচ্ছেন। তাহলে ওনাকে যদি বিদায় দিতে হয়, আমার একটা কথা হচ্ছে, উনি এলাকায় চাকরি করতে আসছে একটা মানুষ, ভাই আমরা সবাই পরিবারকে নিয়ে বাঁচি। আপনি একবার ভাবেন, ওনাকে যে লাঞ্ছিতটুকু করা হচ্ছে ভিত্তিহীন ভাবে, সে লাঞ্ছিত বার কিন্তু সে ওনার পরিবার জানে। আমরা আসলে এখান থেকে বসে হাসি দিচ্ছি, কেউ তালি দিচ্ছি, কেউ মস্কারা করছি, কিন্তু ওনার পরিবার যারা সদস্য আছেন তারা বুঝতেছে ওনারা কতটুকু ব্যথিত। কারণ একটা মানুষকে লাঞ্ছিত করা, আমাকে যদি আপনাকে রাস্তায় লাঞ্ছিত করা হয়, ভিন্ন ভাবে মিডিয়ার মাধ্যমে লাঞ্ছিত করা হয়, আমার পরিবার আর আমি ছাড়া এই দুঃখ কেউ বুঝবে না। সেজন্য আমি চাচ্ছিলাম একটা মানুষকে, যেহেতু চাকরি করছে, সে কিন্তু আসলে অনৈতিক কোনো প্রমাণ কিন্তু নাই, সে উন্নয়ন করছে না সে প্রমাণ নাই, সে উন্নয়ন করেছে সে প্রমাণ, বাস্তব প্রমাণ আছে, এটা আমি মুখে বলতে চাই না। সেজন্য আমি চাই একটা মানুষ যেহেতু বিদায় হয়ে যাবে, আর আগেই 6 মাস আগে সে যাওয়ার কথা ছিল, যেহেতু অন্য কেউ আসে নাই সেজন্য সেকে এখানে রেখেছে। আরেকটা বিষয় হচ্ছে, সারা বাংলাদেশে বলা হয়েছে যে আওয়ামী লীগের পরবর্তী সবাই তো বদলে হয়েছে, উনি কেন বদলে হলো না? আমার ছোট ভাইয়ের কাছে প্রশ্ন, সারা বাংলাদেশে যে ইউনিয়নগুলো এখনো বলবৎ আছেন, তারা প্রত্যেকেই আওয়ামী লীগের আমলে ছিলেন, এখনো তারা আছেন, জাস্ট চেঞ্জ হয়েছে কি, তারা কিন্তু আওয়ামী লীগের আমলের ইউনো। চেঞ্জটা কি হয়েছে, ওনারা কিন্তু বিএনপির আমলে বা জামাতের আমলে হয় নাই, চেঞ্জ হয়েছে জাস্ট জায়গা। বিশ্বম্ভরের জন সুনামগঞ্জে গেছে, সুনামগঞ্জের জন তাহিরপুরে গেছে, লোক কিন্তু সে আওয়ামী লীগের আমলের। এখানে মফিজ সাহেব থাকুক আর জাদিদ সাহেব থাকুক, যেই তো উদ্দেশ্য কিন্তু ঘুরে ঘুরে একটাই। আমরা ওই জায়গায় কিছু বলার নাই। আমার ব্যক্তিগত অভিমত আর কি, যে আমি মোবারককে বলবো যে উনি এখনো কিভাবে থাকে এটা মুখ্য বিষয় না,
সবাই আমলের প্রদান করা এখানে, কেউ কিন্তু বিএনপির আমলে প্রদান বা জামাতের আমলে প্রদান এরকমটা বিষয়টা না। না না এই না, জন্য এটা কোনো বিষয় না। ওনাকে একজন মানুষ হিসেবে আমি চাই একটা সুন্দর বিদায় উনি নিয়ে যাক এখান থেকে। এটা আমি আমার একজন মানুষ হিসেবে, একজন মানবিক মানুষ হিসেবে আমি চাই একটা মানুষকে লাঞ্ছিত না করে সুন্দরভাবে, বা আপনাকে ভালো লাগছে না আচ্ছা বা মিস্টার আমরা আকরাম, এখন যে বর্তমানে উপজেলায় যে বিশৃঙ্খলা হয়েছে বা বর্তমান যে পরিবেশ বিরাজ করছে, সেটি আসলে কিভাবে আপনারা সমাধানের চিন্তা করছেন, বা এই ধরনের কোনো মন মানসিকতা আছে কিনা আপনাদের? ধন্যবাদ আপনাকে। আমি এইটা মীমাংসা করার জন্য আমি অলরেডি এখানে, আপনি জানেন যে, আপনি অবশ্যই জানেন বাদের থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আপনার কিছু কথাবার্তা তারা একত্রিত হওয়ার জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে তারা একত্রিত হবে। এখন আমার যে বিষয়টা হচ্ছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই, তারা গ্রাম এক হইতে পারে, এটা একটা ভালো লক্ষণ। একটা গ্রাম একত্রিত থাকবে, একসাথে থাকবে, এটা খুব সুন্দর বিষয়। আমার প্রশ্ন হচ্ছে, এই মানববন্ধনটার ক্ষেত্রে ছিল হচ্ছে পুরো বিশ্বম্বরপুরের, সেটা আমরা জনি আঙ্কেল থাকলে ভালো হতো। যে মানববন্ধনটা পুরো বিশ্বম্বরে ছিল, সে মানববন্ধনটা এখানে বলা হয়েছে স্পষ্টভাবে, ফেসবুক স্ট্যাটাসে বলা হয়েছে যে 4 তারিখে যে মানববন্ধনে অতর্কিত হামলা করেছিল, সেই হামলা কেন করা হয়েছিল, সেই জন্য আমরা বাদেরটে গ্রামবাসী সবাই একত্রিত হতে চাই। আপনারা কেন সারা, যেখানে 14টা সংগঠন ছিল, কেন 14টা সংগঠনে দাওয়াত করলেন না? আপনারা গ্রামবাসী অবশ্যই বসবেন, কিন্তু আপনাদের সাথে যারা একাত্মতা পোষণ করেছিল 14টা সংগঠন এবং আপামর বিশ্বমূল জনসাধারণ যেখানে আপনাদের সাথে একাত্মতা পোষণ করেছিল, আপনারা তাদেরকে কেন ডাকেননি? একটা গ্রাম কেন আপনারা আলাদা হতে যাচ্ছেন? আপনারা কি বিশ্বমূল থেকে আলাদা একটা মানচিত্র তৈরি করতে চান? সেই প্রেক্ষিতে আমি বাধা থেকে একজন অনারেবল পার্সনকে আমি বলেছিলাম, গতকালকে সন্ধ্যায় আমরা ওনার সাথে কথা বলেছি যে আঙ্কেল, আপনারা গ্রামে একটা মিটিং হয়েছে, সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? তো উনি কিন্তু বলেছিলেন, বাবা আমরা চেষ্টা করছি বিষয়টা খুব দ্রুত সমাধানের জন্য। ওনাকে আমি এবং বিশ্বমূর আরো আমার চেয়ে বয়স্ক যারা ছিলেন, শ্রদ্ধাবান ব্যক্তিরা ছিলেন, তারাও বলেছেন যে ভাই প্লিজ বিষয়টা কিভাবে সমাধান করা যায়, আমরা বিশ্বম্বরপুর আমরা থাকবো, এখানে কোনো ইউনো এসে সারা জীবন থাকবে না, এই জন্য আমরা যেহেতু থাকবো একটা সুন্দর সমাধান করতে চাই। এই জন্য বাসের টিকিট যারা আছে আর এখানকার এই মানববন্ধনের যিনি প্রধান জনাব শফিক ইসলাম জনি আঙ্কেল, উনি সহ আমরা একত্রিত বসে এই জিনিসটা সমাধান করে আমরা একটা সুন্দর বিশ্বমূর্তি দেখতে চাই। এটা কিন্তু আমরা বারবার বলছি, এবং আমি নিজেও ফোন করেছি জনি আঙ্কেলকে, তিনি কিন্তু আমাকে ফোন করেন নাই। আমি ওনাকে ফোন করেছি, আঙ্কেল যা হওয়ার হয়েছে বাবা, আসলে আপনারা কিভাবে দেখছেন? একে উনি বললেন যে আসলে অনেকে বলছে মামলা করার জন্য, তবে আঙ্কেল আমি মামলা করবো না। আমি বললাম যে আঙ্কেল আসলে মামলাটা আপনার ব্যক্তিগত বিষয়, সবাই যদি চায় আপনি করতে পারেন, এটা কোনো এটা আপনার অধিকার, আমি এটা বাধা দিব না আপনাকে। তবে এর আগে আমার মনে হয় যে আসেন আমরা একটু বসি, এই সমাধানটা দরকার। আমাদের এমন কোনো ঘটনা ঘটে নাই যে আমরা খুব বড় করে দেখতে হবে। যতটুকু হয়েছে, আমরা যদি এক অঞ্চলের মানুষ আমরা এক হতে চাই। আমার এখনো কথা মোবারকের মাধ্যমে, যেহেতু জনি আঙ্কেল নাই, আমার এখনো কথা হচ্ছে একটা মানুষকে সুন্দর করে বিদায় দিতে চাই আমরা এখান থেকে। একটা মানুষ যেহেতু মানবিক, একটা মানুষ এই মানবিক দিক থেকে তাকিয়ে ওনাকে সুন্দরভাবে বিদায় জানাবো। আর আমরা সবাই একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্মে এসে আমরা কথা বলে সুন্দর একটা সমাধান করবো, সে আহ্বান আমি জানাচ্ছি জনি আঙ্কেলের কাছে। এই আন্দোলনের মুখপাত্র জনি আঙ্কেলের কাছে আমি আহ্বান জানাচ্ছি, সুন্দরভাবে সমাধান আমরা আসুন আবার বসি, সংঘাত নয়, সংঘাতে না গিয়ে আমরা আলোচনায় বসে একটা সুন্দর বিশ্বমূর্তি চাই। প্লিজ সাবির ভাই, আপনাকে অনুরোধ করবো, আপনিও বিষয়টা অবশ্যই এটা আগ্রহ প্রকাশ করবেন এবং আপনি যোগাযোগ করবেন, করে আমরা বসতে চাই, বসে এটা সমাধান করতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি একটু কথা বলতে চাই বিএনপির যুব দলের যুগ্ম আহ্বায়ক মিস্টার আলমগীর হোসেন, আপনি আসলে দলীয়ভাবে কি কোন ধরনের কার্যক্রম নিয়েছেন বা কোন ধরনের চিন্তা ভাবনা নিয়েছেন কিনা উপজেলাকে সুন্দরভাবে সাজানো বা এই ধরনের জন্য অপ্রীতিকর ঘটনা না ঘটে? আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি একটু জানতে পারতাম। জি জি, ধন্যবাদ। তো আমাদের বিএনপি সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে থাকে এবং জনগণের পাশেই আছে। তো আমরা চাই বিশ্বম্বরপুর একটি শান্তিপ্রিয় এবং একটি সংঘাত ব্যতীত ভালো একটি উপজেলা হিসেবে বাংলাদেশের মানচিত্রে রূপান্তরিত থাক। অতীতেও ছিল, ভবিষ্যতেও এই বাংলাদেশের মানচিত্রে বিশ্বম্বরপুরের সুনাম থাক। তো সেই লক্ষ্য থেকে আমরা সবসময় বিএনপি বিশ্বম্বরপুর জনগণের পাশে, জনগণের উন্নয়নে কাজ করতে চাই। পাশাপাশি বিশ্বম্বরপুরে যে বা যাহারাই ওই
নির্বাহী অফিসার বলেন আর প্রশাসনিক যে কর্মকর্তা বৃন্দ যারাই আসে তাদেরকে আমরা যদি সহযোগিতা না করি তারা অবশ্যই কাজ করতে পারবে না। কারণ আমাদের সহযোগিতা, আমরা যারা এলাকাবাসী আছি এবং আমরা যারা উপজেলা সচেতন নাগরিক আছি, আমাদের সহযোগিতার মাধ্যমে একটা উপজেলা এগিয়ে যাবে। আমরা যদি তাদেরকে সহযোগিতা না করি তাহলে এগিয়ে যাওয়া সম্ভব না। তো আমি আমার পক্ষ থেকে এবং আমার বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং যুব দলের পক্ষ থেকে আমরা সবসময় উদাত্ত আহ্বান রাখি এবং আমরা সবসময় চেষ্টা করি যে একটি সুন্দর একটি উপজেলা হিসেবে বিশম্বরপুর বাংলাদেশের বুকে থাক, এই আর কি। আর আমি আর একটা ব্যাপারে কথা বলতে চাই। আমার ছোট ভাই মুবারক বলছিল যে উপজেলা নির্বাহী স্যার বারবারই লাঞ্ছিত হয়। আসলে ব্যাপারটা একটু অন্যরকম, এটা লজ্জার, এটা আমাদের জন্য লজ্জার, আমাদের বিশম্বরপুরবাসীর জন্য লজ্জার। একজন উচ্চ শিক্ষিত লোক, উনি প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা, উনাকে আমরা কেন লাঞ্ছিত করব? ওনার কি অপরাধ? ওনার এতই যদি অপরাধ হয়, ওনার বিরুদ্ধে আমরা প্রশাসনিক কর্তাবৃন্দ আছে ওনাদের কাছে আমরা যাব, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় আছে ওখানে যাব, কিন্তু ওনাকে লাঞ্ছিত কেন করব? উনি এমন কি অপরাধ করেছে? তাইলে এতে কি প্রমাণিত হয় না ওই দিন গত 4 তারিখে ওনারা লাঞ্ছিত করার জন্য উপজেলার দিকে রওনা হয়েছে? এটা আসলে খুব দুঃখজনক। আর এখানে আরেকটা ব্যাপার ওনারা উল্লেখ করেছে যে আসলে বিএনপি হামলা করছে। সরি, এটা আসলে ভুল। বিএনপি হামলা করে নাই। এখানে বিএনপি লোক, উনি আমার ছোট ভাই বলছে যে এখানে সবাই বিএনপি, আসলে না। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শিপু ছিল, সংগঠক শাহ রাকিব ছিল, সহ আরো অনেক ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতারা ছিল। তাহলে কি করে এটা একার বিএনপির হয়ে গেল? এখানে কিন্তু একার বিএনপির না। আমি যদি আপনাকে একটু বলতে চাই, আমার কাছে অনেকগুলো পত্রিকার অনলাইন কাট রয়েছে, যেমন সুনামগঞ্জের খবর, সেখানে লেখা হয়েছে যে ইউনোর বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করাতে বিএনপির সমর্থকদের হামলা। একটি জাগো নিউজও করেছে সেম শিরোনামেই। আমার কাছে ইত্তেফাকেরও রয়েছে, ইত্তেফাকও একই শিরোনামে করেছে এবং এইখানে সমকালও একটি শিরোনাম দিয়ে করেছে। মোটামুটি সবগুলো পত্রিকায় শিরোনাম দিয়ে করেছে। আসলে আপনি এইখানে অস্বীকার করার কোনো অবকাশ নাই, কারণ যেহেতু প্রথমেই আমরা যেই ভিডিওতে দেখেছি সোহাঙ্গীর নামের একজন, তিনি নিশ্চয়ই বিএনপির পদধারী একজন নেতা। না না, উনি কিন্তু বিএনপির বর্তমান পদধারী না, উনি সাবেক ছিল। এটাকে আমি এইভাবে নেওয়া যায় না। হয়তো পত্রিকায় আসতে পারে, কিন্তু এটা ভুল বোঝানো হয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ বলেন। এখন বিষয়টা হচ্ছে, দিন শেষে উপজেলাটা আমাদের, উপজেলাটা নিজেদের একটা পরিবার, ওইভাবে চলতে হবে। আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, হয়তো আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলতে কি, তিনি আসলে ওই উপজেলাকে নিজের মতো করে আমাদেরকে সেবা দেওয়ার জন্য তিনি এসেছেন। তিনি যদি কোনো অনিয়ম করে থাকে, এটা সবাই মিলে একত্র হয়ে আলোচনা করে সেটা সমাধান করতে হবে। আকরাম ভাই বলেছেন যে সংঘাতেই আসলে কখনো সংঘাত নয়, ভালোবাসায় শান্তি মেলে। আসলে কথাটা সত্য। সংঘাত, এই যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, একটি হাতাহাতির ঘটনা ঘটেছে, সারা বিশ্ববাসী দেখছে যে আসলে সুনামগঞ্জের একটি সুনাম রয়েছে, আর সেই সুনামের একটি অন্তর্ভুক্ত হচ্ছে বিশম্বরপুর উপজেলা। সেই বিশম্বরপুর উপজেলায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তাও আবার কি হয়েছে যে একজন ইউনুকে কেন্দ্র করে। আসলে দুর্নীতি করতে পারে, দুর্নীতির জন্য সুনির্দিষ্ট প্রমাণ দরকার। প্রমাণ যদি থাকে, সেই প্রমাণ নিয়ে উপজেলাবাসী আছে, সবার সাথে আলোচনা করা দরকার। এই ধরনের সংঘাতে কখনো শান্তি বয়ে আনতে পারে না। ধন্যবাদ সবাইকে। আসলে আমরা কথা বলতে বলতে অনেক লম্বা একটি সময় নিয়ে নিয়েছি। আসলে সবার সাথে কথা বলে ভালো লেগেছে। সবাই অনেকে জানতে চেয়েছিলেন যে এই 4ই মে উপজেলায় কি হয়েছিল বা কি নিয়ে নিজেদের মধ্যে আসলে এই ধরনের একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে সবার প্রতি অনুরোধ, আলোচনার মাধ্যমেই যেন এটি সমাপ্তি হয়। সবাইকে আসলে ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।